সো এটার সলিউশনের জন্য উপায় কি? উপায় হচ্ছে আমাদেরকে টিম বিল্ড করতে হবে। হোয়াট ইজ টিম? দেখি তাহলে। আর টিম ইজ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ দেয়ার গোল। অর্থাৎ একটা গ্রুপ অফ পিপল, তারা নিজেদের গোল অ্যাচিভ করার জন্য একসাথে ওয়ার্ক করে। টিম ইজ এ গ্রুপ অফ পিপল হু আর ইন্টারডিপেন্ডেন্ট with respect to information, resource, knowledge and skill, who seek to combine their effort to achieve a common goal. তার মানে টিম কখন হবে? টিম তখনই হবে যখন একটা কমন গোল অ্যাচিভ করার জন্য সবাই ড্রাইভ করবে এবং একজনের সাথে আরেকজন রেসপেক্টফুলি কানেক্ট থাকবে, তাদের স্কিল, তাদের রিসোর্স, তাদের নলেজ, এই সবগুলো জিনিসকে একসাথে ঢেলে দিয়ে তারা একটা গোল অ্যাচিভ করার জন্য ড্রাইভ করবে। সো টিমের সাথে গ্রুপের একটা ডিফারেন্স আছে। গ্রুপ কখন? গ্রুপ হচ্ছে দুইয়ে দুইয়ে যখন 4 হয়, অর্থাৎ আমরা 2 জন প্লাস 2 জন মিলে 4 জন, দ্যাট মিনস এটা হচ্ছে একটা গ্রুপ। আর টিম কখন বলবো আমরা? যখন দুইয়ে দুইয়ে 5 অথবা তার চেয়ে বেশি হবে। এখন নিশ্চয়ই হাসবেন যে দুইয়ে দুইয়ে আবার কখনো 5 হয় কিনা। হয় যখন একটা টিম কাজ করে, একটা বন্ডিং কাজ করে স্ট্রং, তখন দুইয়ে দুইও কিন্তু 4 হয়। কারণ এই 4 জনের স্পিড এমন হয় যেটার কারণে অতিরিক্ত একজনের রেজাল্টটা পাওয়া যায়। সেটা কখন হয়? গ্রুপ মানি হলো এক একজন এক একটা মিশনে কাজ করতেছে, যার যার চিন্তা আলাদা, যার যার মিশন ভিশন আলাদা, যার যার গোল আলাদা, যার যার কাজের স্টাইল আলাদা, কম্বাইন্ড হচ্ছে না, প্রত্যেকে যার যার হয়তো ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করতেছে, তখন এটা হলো গ্রুপ। যেমন বাংলাদেশ দলের এখন অবস্থা, এটা আমার কাছে বাংলাদেশ টিমের এই মুহূর্তে যে বিশ্বকাপের ভরাডুবির যে রিজনটা মনে হইলো, বিকজ অফ তারা গ্রুপ হিসেবে আছে, 11 জন মিলে একটা গ্রুপ। বাট 11 জন মিলে তারা একটা টিম না, কিন্তু খেয়াল করে দেখেন 11 জন মিলে যদি টিম হইতো তাহলে বাংলাদেশ দলে এখন কিন্তু অনেক মেরিটোরিয়াস ক্রিকেটার আছে, কিন্তু তারা সামহাউ তাদের এই কম্বিনেশনটা প্রপার না, বিদায় এখন সবাই গা বাঁচানোর জন্য মোটামুটি আমি একটা 50 করে আমার পজিশনটা বাঁচাই, সবাই এই ধরনের স্টাইলে খেলতেছে। বাট যখন এটা টিম হবে তখন কি হইতো, যেন আমি বিশ্ব জয়ের জন্য আমরা নামছি, চলো এক হয়ে আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলে। এই যে যখন টিম হইতো তখন এই 11 জন আসলে 22 জনের সমান পারফর্ম করতো, এই 11 জন তখন 12 জনের সমান পারফর্ম করতো, 100 জনের সমান পারফর্ম করতো। যত স্ট্রং বন্ডিং টিমের মধ্যে, তত বেশি মানুষ সমান পারফর্ম করতে পারবে। ওই যে অনেকেই বলে যে আপনাদের কোচ কাঞ্চন টিম এত ভালো, বিকজ অফ আমরা টিম হয়ে কাজ করি, বিদায় আমরা এত বড় বড় কাজ করছি, এত কিছু করছি, আমাদের টিম মেম্বার কিন্তু অনেক না, বাট অল্প টিম মেম্বার, বন্ডিংটা যখন স্ট্রং তখন এটা টিম। আর আরেক জায়গাতে অনেকের 50 জন টিম নিয়ে খেলতেছে। এখন এই যে ক্রিকেট বিশ্বকাপে প্রত্যেকে কিন্তু 11 জনের টিম নিয়ে খেলতেছে। ভালো কারা করতেছে? ইন্ডিয়ান টিম দেখেন, একদম সুপার টিম হয়ে কাজ করতেছে, যে না দলের জন্য মরিয়া। তো সবার সাথে ওই কানেকশনটা, বন্ডিংটা, এই যে ইন্টার কানেক্টেডনেসটা, নিজেদের মধ্যে বন্ডিং, নিজেদের মধ্যে রেসপেক্টের জায়গাটা, নিজেদের মধ্যে বিলিভের জায়গাটা, আস্থার জায়গাটা, এগুলো যখন প্রপার তখন এটা টিম। সো আপনি তাহলে আপনার প্রতিষ্ঠানে খেয়াল করে দেখেন, আপনার কি গ্রুপ অফ পিপল কাজ করে নাকি একটা টিম কাজ করে? যখন এটা টিম, তখন আপনি যে কোনো উদ্যোগ, যে কোনো কাজ নেওয়া মাত্র ধুম করে দেখবেন কমপ্লিট। যেমন আমাদের এই 1 মাসের একটা মিশন ছিল আপনাদের এই ব্যাচটা কমপ্লিট করা, আমাদের 2টা গ্রোথ চ্যালেঞ্জ আমরা করলাম। গত 1.5 মাসের কম সময় আমরা 2টা গ্রোথ চ্যালেঞ্জ নামাইছি, ব্রেইভের ক্লাস করেছি 3টা, 2টা গেট টুগেদার প্রোগ্রাম করলাম আমরা, বিকজ অফ আমাদের টিম। এবং আমরা আবার নেক্সট মান্থের কর্মসূচিও পুরোটা রেডি করে ফেলছি, ওইখানে আমাদের ফিজিক্যাল প্রোগ্রাম, ব্রেইভের ট্যুর, আমাদের নিজেদের টিমের ট্যুর, অনেকগুলো কার্যক্রম আমার কিন্তু রেডি করে ফেলছি। তার মানে আমরা কি একটা অ্যাচিভমেন্টকে একটা টিম অ্যাচিভমেন্ট মনে করি, নট ফর মি, এটা আমার অ্যাচিভমেন্ট না, ইটস এ টিম অ্যাচিভমেন্ট। এই যে আমরা যে সাকসেসফুলি এটা করলাম, এটা শেষ করে আমরা এখন একটা ট্যুরের প্ল্যান করতেছি, যে যেই টিমটা আমরা এটা একসাথে কমপ্লিট করেছি, আমরা একটা সাজেক্ট ট্যুরে চলে যাচ্ছি আমরা। দিস ইজ টিম। কেন? কারণ এই অর্জনটা করেছি আমরা সবাই মিলে, চলেন সবাই মিলে এটা এনজয় করি। সো এই যে যখন আপনার টিম কাজ করে তখন মজাটা কি জানেন? 2-এ 2-এ 5, 2-এ 2-এ 6, 2-এ 2-এ 8, 2-এ 2-এ 22, তখন এটা 2-এ 2-এ শুধু 5 না, 5 টু স্টার্টিং, 2-এ 2-এ 22 হয়ে যাবে। অর্থাৎ আপনার 4 জন টিম মেম্বার 22 জনের সমান কাজ করতে পারবে যখন তারা ইন্টার কানেক্টেড, যখন তারা টিম। আর যখন গ্রুপ, 4 জনের চিন্তা 4 রকম, 4 জন 4 মাথায় বসে আছে, 4 ভাবে ভাবতেছে, তখন কোম্পানি আসলে 2-এ 2-এ 4ও অনেক সময় হয় না, যে লোক 4 জন কিন্তু কাজ হইতেছে 2 জনের মতো। দিস ইজ গ্রুপ। সো আমাদের টার্গেট কি? আমাদেরকে আসলে আলটিমেটলি টিম বানাইতে হবে, অ্যালাইন, যে একটা গোল এটা আমরা অ্যাচিভ করতে চাই, এই পারবো তো, হ্যাঁ স্যার চলেন আমরা এটা কমপ্লিট করি। তাহলে এই গোলটা কি হচ্ছে? সবার গোলে
পরিণত হচ্ছে এবং এটার অর্জনটা আমরা সবার মধ্যে ছড়ায় দেওয়ার চেষ্টা করছি। দিস ইজ দ্য টিম। সো ইন্ডিভিজুয়ালি উই আর ওয়ান ড্রপ, টুগেদার উই আর ওশান। ইন্ডিভিজুয়ালি আমরা একটা ড্রপ, ছোট্ট ড্রপ, একটা পানির ফোঁটা, আর টুগেদার উই আর ওশান, মানে আমরা একটা সমুদ্র জয় করার মতো, একটা বিশাল সমুদ্রের মতো, বৈপ্লবিক একটা কিছু করার মতো। আজকে দেখেন আমরা ৭১-এ যে স্বাধীনতা যুদ্ধটা হলো, দিস ইজ কমপ্লিটলি টিম ওয়ার্ক। নাহলে এত প্রশিক্ষিত সুসজ্জিত সেনাবাহিনী পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা একদম মানে বলা চলে যে অস্ত্র শস্ত্র ছাড়াই একটা যুদ্ধ করে ফেললাম। কেন? বিকজ অফ টিম। সবার একটা গোল ছিল যে আমরা দেশটাকে স্বাধীন করতে চাই। কেউ হয়তো যুদ্ধ করেছে ময়দানে, কেউ হয়তো তাদের জন্য খাবার রান্না করেছে, কেউ গান বলেছে, কেউ কবিতা আবৃত্তি করেছে, মানে জাগরণী কবিতা করেছে, মানে তাদের পাশে থাকার চেষ্টা করেছে। মা বোন আবাল বৃদ্ধা বনিতা সব লেভেলের মানুষ একত্রিত হয়ে মুক্তিকামী জনতার এই যে একটা চাওয়া একটা জায়গায় যখন একত্রিত হয়ে গেছিল, তখন কিন্তু এত শক্তিশালী টিমকেও, এত শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে আমাদের পক্ষে হারানো সম্ভব হয়েছে। দিস ইজ কমপ্লিটলি টিম ওয়ার্ক। আজকে ভাষা আন্দোলন বলেন, সবাই একসাথে হয়ে গেছিল যে না ইয়েস আমাদের এই ভাষার আন্দোলনটা করতে হবে, তখন কিন্তু ঠিকই আমরা জয় করে নিছি। সেম অ্যাজ আজকে আপনি বড় কোম্পানির সাথে ফাইট করে পারছেন না, তার সাথে পুঁজিতে কুলাইতে পারছেন না, তার সাথে আপনার প্রোডাক্টে কুলাইতে পারতেছেন না, অনেক জায়গায় আপনি হয়তো পারছেন না, তো একটা জায়গায় আপনি ব্যতিক্রম করতে পারেন, সেটা যদি আপনি সুপার টিম বানাইতে পারেন ঠিক পাকিস্তানিদের মতো ওরকম, তখন আপনি বড় কোম্পানিকেও ধরাশায়ী করে কিন্তু আপনার পক্ষে বিগ ব্র্যান্ড হওয়া সম্ভব। সো টুগেদার উই আর ওশান। সো এই টুগেদারনেসটাকে আসলে খুব ইম্পর্টেন্ট। হোক আপনারা ৩ জন পার্টনার এখন শুরু করেছেন, এই ৩ জনের চিন্তা চেতনা ভাবনা স্বপ্ন ভীষণ মিশন যখন এক হয়ে কাজ করবে, এই ৩ জন দেখবেন ৩০ জনের সমান পারফরমেন্স করতেছেন। এই জায়গায় একত্রিত মানসিকতা তৈরি করাটা হচ্ছে মেইন কাজ। এই যে যখন এটা টিম হয়, দেখেন টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। টিম হলে কিন্তু লস নাই। আজকে যদি বাংলাদেশ বিশ্ব জয় করে আসতো, বিশ্ব চ্যাম্পিয়ন হতো, গভর্নমেন্ট তাদেরকে পুরস্কার দিত, ফ্ল্যাট টাকা পয়সা অনেক কিছু তারা পেয়ে ভেসে যাইতো, স্পন্সর পাইতো, অনেক টিভির বিজ্ঞাপন, তাহলে কি হইতো? টুগেদার হলে ওরা আসলে বিশ্বকাপ জয়ী করা লাগতো না, যদি সেমিফাইনালও বাংলাদেশ খেলতো, তারপরেও কিন্তু এটা বিশাল একটা অর্জন কি সবার জন্য। কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি খেলছে সবাই, যে না আমি একটা 50 করলে আমি 2টা উইকেট পাইলেই হবে, কোন রকম দল যা মন চায় হোক, আমি ভাই এত কিছুর সাথে নাই, মানে কানেক্টেডনেসটা নাই। বিধায় কি হয়েছে? কারো অর্জন নাই। উল্টাই যে বিমানবন্দরে যখন ফিরছে তখন মুখ টুক লুকাইয়া কথা বললো না, মিডিয়ার সাথে পালায়া দেশে ফিরলো। তো টিম হইলে টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, সবাই মিলে বেশি অর্জন করা যায়। এখন আমরা কি করি? ব্যক্তি স্বার্থের কাছে হেরে যাই, আমার এটা নিজের ইগোর কাছে, আমি এটা কেন পাইলাম না, ওইটা কেন হলো না, এটা আমার মতো হয় নাই, ডিসিশন আমি কাজ করবো না। না, ওই নিজের এই ছোট ছোট ইগোগুলা, নিজের যে ছোট ছোট স্বার্থগুলা, এগুলো ছেড়ে দিলেই কিন্তু আসলে বড় অর্জনটা আমাদের জন্য অপেক্ষা করে। কিন্তু আমরা ওই বড় অর্জনের ধৈর্যটা ওই পর্যন্ত নিজেকে প্রস্তুত আমরা রাখতে পারি না। সো আমরা এখন থেকে একটা টিম হিসেবে চিন্তা করব যে সবাই মিলে অর্জন করব, বেশি অর্জন করব। একা কোনোদিনও বেশি অর্জন করা সম্ভব না। সবার অর্জনটা যদি বড় হয়, আজকে ধরেন কোচ কাঞ্চন একাডেমি আমি একা ড্রাইভ দিয়ে দিয়ে হয়তো 10 কোটি টাকা পর্যন্ত গেলাম, তার চেয়ে আমি যদি এটাকে 1000 কোটি টাকার কোম্পানি করতে পারি, তাহলে 100 কোটি টাকা আমি আমার টিমকে খাওয়াই ফেললেও তো আমার 900 কোটি টাকা থাকলো। চিন্তা করে দেখেন। এইভাবে আমাদেরকে ভাবতে হবে একটু বড় করে, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। সো টিম হ্যাভ টু হ্যাভ, টিম হতে গেলে তাহলে কি লাগছে? হ্যাভ টু হ্যাভ ওয়ান মিশন, ওয়ান ভিশন, ওয়ান গোল অ্যান্ড ওয়ান অবজেক্টিভ। একটা মিশন, একটা লক্ষ্য, একদম মানে হাইপার ফোকাস, যে আমরা সবাই মিলে ঠিক আছে আগামী 3 মাসে এই লক্ষ্যটা নিলাম, এটা আমরা সবাই অর্জন করব, আমরা অর্জন করে আমরা এই জিনিসটা এনজয় করব। ওকে, অ্যাচিভ হয়ে গেল। এরপরে আবার নেক্সট 3 মান্থ অথবা 3 বছরের একটা প্ল্যান নেন, এটাকে ব্রেকডাউন করেন যে ইয়েস এটা হচ্ছে আমাদের মিশন। এখন এই মিশন, এই গোল, এটা সেন্ট্রাল একটা থাকবে কোম্পানির জন্য, বাট এভরি টিম মেম্বার হ্যাভ টু হ্যাভ ওয়ান মিশন, ভিশন, গোল অ্যান্ড অবজেক্টিভ। আমরা সেন্ট্রাল কোম্পানির জন্য একটা করব অবভিয়াসলি, বাট ওই কোম্পানির গোল অ্যাচিভের সাথে সাথে এভরি টিম মেম্বার কি কি অ্যাচিভ করছে এইটাকে আমরা প্রপারলি ডিফাইন করে দিব, যে তোমার মিশন, আমাদের তো এই গোলটা অর্জন করতে যাচ্ছে, আমরা ক্রিকেট বিশ্বকাপে সেরা হতে চাচ্ছি, তাহলে তোমার মিশন হচ্ছে তোমার থেকে এই পারফরমেন্সটা চাই, তোমার গোল হচ্ছে এটা, তোমার অবজেক্টিভ হচ্ছে এটা, তুমি এটা অর্জন করলে তুমি এই জিনিসটা পাবা।
তুমি এটা অর্জন করলে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি সবার গোল থাকবে, এই গোলগুলো মিলিয়ে আমরা কোম্পানির এটা যে আমার কোম্পানির এই স্কোর কার্ডটা, এই অর্জনটা আমরা চাই, তাহলে আমরা সবাই মিলে এরকম একটা জিনিস এনজয় করব, আমরা সবাই মিলে একটা ইন্টারন্যাশনাল ট্যুরে চলে যাব, আমরা সবাই মিলে এই কাজগুলো করব। সো এই জিনিসগুলো আমাদেরকে প্রপারলি ডিফাইন করা লাগবে। টিম শুড বি, টিমের মধ্যে কি কি থাকবে? এনথুজিয়াস্টিক। প্রত্যেকটা টিম মেম্বারের মধ্যে সবসময় একটা গতি, একটা চঞ্চলতা, একটা উৎসাহ, একটা উদ্দীপনা অলওয়েজ থাকবে। মানে মরা না, এই ভালো লাগে না, কাকে কি কাজ করতেছে না, ইনথুজিয়াজম একটা অফিসের মধ্যে, যাতে প্রত্যেকের মধ্যে একটা ওই যে সেনাবাহিনীর লোকগুলো দেখবেন কোনো এনার্জিলেস নাই, ওরকম আমরা ওই যে গ্রোথ চ্যালেঞ্জে যেটা বলেছিলাম যে বিল্ড আ টিম লাইক আর্মি, নট ফর ফ্যামিলি। আমরা ফ্যামিলির মতো বিল্ড করতে গিয়ে ভুল করি, আর্মির মতো আমরা নিয়ম কানুন মানবো এবং আমরা একটা ডিসিপ্লিনে চলবো এবং আমরা একটা অর্জন ঘরে নিয়ে আসবো। ইনথুজিয়াস্টিক মানে একটা এনার্জি। দেখেন একটা কোম্পানিতে যদি প্রত্যেকটা টিম মেম্বার এনার্জেটিক থাকে, একটা গতির মধ্যে থাকে, কথার মধ্যে গতি, হাঁটার মধ্যে গতি, চলার মধ্যে গতি, এই যে ইনথুজিয়াস্টিক যখন আপনি টিম থাকবে, আপনি দেখবেন অটোমেটিক এই গতির কারণে অনেক কাজ অটো হয়ে যাবে। আর ধীরে চলি, আস্তে বুঝি, এই যুগটা নাই। আমরা ওই যে যেটা বলি না যে এখন আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই পলিসি এখনকার পৃথিবীতে নাই, এটা গত শতাব্দীতে শেষ হয়ে গেছে। এখন স্পিডি, কনসিস্টেন্টলি আপনাকে স্পিডে ছুটতে হবে, এনথুজিয়াস্টিক থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে এভরি মোমেন্টে। আপনার সাথে টিম মেম্বার কথা বলবে মানে যার সাথে, কাস্টমারের সাথে আপনি এনার্জি ছড়াবে, কাস্টমারের সাথে টিম মেম্বার এনার্জি ছড়াবে, টিম মেম্বার টু টিম মেম্বার এনার্জি ছড়াবে, প্রত্যেকের মধ্যে কাজই থাকবে একজন আরেকজনকে এনার্জি ছড়ায় দেয়, ইনথুজিয়াস্টিক মানে উড়াধুরা একটা গতি থাকবে। এই গতি দেখবেন যে একটা লেভেলে নিজেকে নিয়ে যাচ্ছে। অলওয়েজ অপটিমিস্টিক, একটা অপটিমিস্টিক ভাব থাকতে হবে, জি ইয়েস, একটা আশাবাদী মনোভাব, এটা হয়ে যাচ্ছে, এই তো সাময়িক, আর একটা মাস, এই তো আর 2টা মাস, এই যে জয়ের লক্ষ্যে আমরা আগাচ্ছি, এই যে দেখেন আজকে কিন্তু একটু আমরা আর একটা মাস ড্রাইভ দেই, এই অর্জনটা আমরা ঘরে আনবো ইনশাল্লাহ, এই মাসে আগামী সপ্তাহে এই টার্গেটটা নিচ্ছে, এটা অ্যাচিভ করবো। অপটিমিস্টিক থাকেন, দেন ওই যে এনার্জির কথাটা বলছে, সো ইনথুজিয়াস্টিক, অপটিমিস্টিক, এনার্জেটিক যখন থাকে টিম মেম্বাররা, এটা অটোমেটিক্যালি দেখবেন যে একটা পাওয়ার ছড়ায় পড়ে। মানে এটা ওই যে তখন 2 2 22 হয়ে যায়। কারেজ থাকতে হবে টিম মেম্বারদের মধ্যে, একটা সাহসে উদ্দীপনায় ভরপুর থাকতে হবে। ভীত না একটা ক্লায়েন্টের, স্যার ওই অফিসে যাব, ঢুকতে দিবে কিনা, তার কাছে অফার করব, কি বলবে, স্যার এত বড় প্রোগ্রাম হাতে নিচ্ছেন, পারবো কিনা। ভয় কিসের ভয় ভাই? স্বপ্ন দেখতে ভয় কি? সাহস করেন এবং আপনি ড্রাইভ করেন, দেখবেন যে জিনিসগুলো আপনার জন্য অর্জন হয়ে যাচ্ছে। তো আমরা অনেক সময় চিন্তা করি, আমরা নিজেরাও ভয় পাই, টিম মেম্বার আরও ভয় পায়, কি বলো এটা কি যাওয়া ঠিক হবে কি হবে না? ভাই যান না, গিয়ে দেখেন, জাস্ট ডু ইট, ডু ইট নাও। অনেকদিন ধরে আপনি ভাবতেছেন এটা করবো কিনা, এরকম একটা উদ্যোগ নিব কিনা, এই কারেজটা যদি না থাকে আমি মনে করি তাদের ব্যবসায় আসা উচিত না। নাম্বার 1 কোয়ালিটি ইন বিজনেস। এজন্য কিন্তু এই যে এইটার সিনোনিমাস হিসেবে আমরা ব্রেভ নাম দিয়েছি, যে বোল্ডলি রিচিং ফর অ্যাবান্ডেন্স অ্যান্ড ভিশন ফর এক্সিলেন্স। আমরা অ্যাবান্ডেন্সের জন্য, আমরা প্রাচুর্য অর্জনের জন্য বোল্ডলি রিচিং, এই ব্রেভ নামটা কিন্তু ইটসেলফ একটা পাওয়ারফুলি, বোল্ডলি রিচিং ফর অ্যাবান্ডেন্স অ্যান্ড ভিশন ফর এক্সিলেন্স। আমরা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবো এবং এক্সিলেন্সি অর্জন করবো আমাদের লাইফে। সো এই বোল্ডনেসটা, এই পাওয়ারটা, এই এনার্জিটা যদি আপনি না থাকে কারো মধ্যে, তার ব্যবসা করতে আসা উচিত না। ব্যবসা মানে এভরি মোমেন্টে আপনাকে একটা সাহসের পরিচয় দিতে হবে, এটা লাগবেই। তারপরে ম্যাচুরিটির পরিচয় দিতে হবে। কোনো ম্যাচুরিটি মানে কি? আমাদের একটা প্রফেশনালিজম, আমাদের ইম্যাচিউর কোনো চিন্তা ভাবনা এখানে করলে আলটিমেটলি কাজ হবে না। তারপর স্ট্রং সেন্স অফ এথিক্স, আমরা কাউকে ঠকানোর বিজনেস করব না, কারো লস হয় এমনভাবে চুরি করে কোনো কিছু অর্জন করব না, কারণ এটা স্থায়ী হবে না। সো স্ট্রং সেন্স অফ এথিক্স প্রত্যেকটা টিম মেম্বারের মধ্যে এটা প্রপারলি থাকতে হবে। কারণ আমরা অনেক সময় চিন্তা করি, আচ্ছা জিনিসটা লুকাও, আচ্ছা কাস্টমার এটা বইলো না। আমি যখন আমার টিম মেম্বার এজ এ লিডার হিসেবে এইসব কথা বলবো, তখন টিম মেম্বার কিন্তু আমার ব্যাপারে কি হলো, একটু নেগেটিভ চিন্তা করলো, তখন আমি যত বড় বড় নীতি কথা তাকে বলি, সে কিন্তু শুনবে না। সো ইউ শুড বি ট্রান্সপারেন্ট অ্যান্ড স্ট্রং সেন্স অফ এথিক্স আপনার মধ্যে থাকবে। এবং এই জিনিসগুলো আমি দেখি যে বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে, বাচ্চাদের আমরা এই টিম মেম্বার কিন্তু অনেকে বাচ্চার মতো, বাচ্চাদেরও বাবা মারা এই যে মিথ্যা কথা যে বাচ্চারা বলে, অনেকেই বলে আমার বাচ্চা মিথ্যা বলে, বিচার দেয়, সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়, এই মিথ্যা কিন্তু তারাই শিখাইছে। কিভাবে? বাবা মারা যখন ফোনে ধরেন দাদির বাড়ি কথা বলতেছে, মা ফোনে কথা বলার সময় বলে, এই জিজ্ঞেস করে কি রান্না হয়েছে, আজকে হয়তো রান্নাই হয় নাই, বাইরে থেকে খাবার আনছে, এটা দাদি শুনলে রাগ করবে, এজন্য বাচ্চারা বলে এই বইলো না, বইলো যে হ্যাঁ মাংস রান্না করছে, এটা রান্না করছে। এই যে যে আপনি বললেন বাচ্চাকে এটা বলতে, ও তো শিখলো মিথ্যা বলা যায়। এরপরে ও যখন বলা শুরু করে তখন আমরা মানতে পারি না,
তো আমরা মিথ্যা বলি, লুকাই, ফোনে, এগুলো যা যা করি আমার বাচ্চা কিন্তু এগুলো থেকে শিখে। সেই ম্যাজ আপনার টিম মেম্বারের সাথে আপনার স্ট্রং সেন্স অফ এথিক্সের জায়গা, কোনো খারাপ কাজের নির্দেশ, মিথ্যা বলা, লুকানো, লুকোচুরি এগুলো আমরা করি ফাউন্ডাররা, তখন আমার টিম মেম্বাররা শিখে এবং তখন আমি তাকে আর স্ট্রংলি ধরতে পারি না, কারণ আমার ইথিক্যাল জায়গাতে প্রবলেম আছে, আমি জানি আমার দুর্বলতা ও জানে বিদে আমি তখন ওকে প্রপারলি লিড করতে পারি না। তো এই জায়গাটা ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আমাদের ইথিক্যাল জায়গায় কোনো ছাড় দিলে আমি মনে করি আপনি ব্যবসায়ী না। এথিক্স যদি ঠিক না থাকে তাহলে আপনি ওই চুরি করে তো পৃথিবীতে যে কোনো কিছুই করা যায়, তাহলে ডাকাতি করা ভালো, তাহলে আর বিজনেসে এসে লাভ কি? বিজনেস যদি করতে হয়, আপনি যদি বিজনেসম্যান হিসেবে পরিচয় দেন, আপনার মধ্যে সাহস থাকবে এবং আপনার ওই সাহসের একটা বড় অংশ হচ্ছে আপনি ইথিক্যালি করবেন জিনিসটা। অনেস্টি ইজ দ্য অনলি পলিসি। অ্যান্ড লাস্ট ওয়ান, এই জিনিসগুলো যদি থাকে, একটা টিম স্পিরিট থাকবে সবার মধ্যে, মানে একটা হাঁটা চলা মুভমেন্ট, এগুলো দেখলেও কিন্তু ভালো লাগে, এরকম ভাবে জিনিসটাকে বিল্ড করেন যে প্রত্যেকের মধ্যে ওই নুয়ে পড়ে কোনো কাজ করবে না, কথা বলতেছে শুয়ে পড়তেছে না, একটু সিনা টানটান থাকবে, সোজা হয়ে এই সিনা টানটান করে বসো, স্ট্রংলি বসো, এই অভ্যাস করান, দেখবেন যে ওদের মধ্যে এই অ্যাটিটিউডটা গ্রো করবে আস্তে আস্তে। সো টু বিল্ড আ টিম, টিম বিল্ড করার জন্য কি, জাস্ট টিম অ্যাক্রোনিমটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এটার মধ্যে কিন্তু টিম বিল্ড করার উপাদানগুলো আছে। টি স্ট্যান্ডস ফর টুগেদারনেস, অর্থাৎ আমরা যা করব এক হিসেবে চিন্তা করব, সবাই মিলে একটা মেম্বার হিসেবে, মানে টিম মেম্বার হবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মতো। আমাদের এই পুরো শরীরটা কিন্তু একটা টিম। খেয়াল করে দেখেন, এখানে হাতের এক ধরনের কাজ, পায়ের এক ধরনের কাজ। তো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, টুগেদারনেস না হয়, আমার মনে আছে আমি ক্লাস 6-এ উঠে ইংলিশ বইয়ের মধ্যে আমাদের একটা এরকম গল্প ছিল, জাস্ট আমাদেরকে লেসন দেওয়ার জন্য, যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাত ভাবতেছিল আমি তো অনেক কাজ করি, পা ভাবতেছিল আমি হাঁটি, চোখ ভাবতেছিল আমি তো দেখি সারাক্ষণ, কিন্তু পাকস্থলিতে সব খাবার গিয়ে জমা হয়। আমরা সারাদিন কষ্ট করে যা অর্জন করি, এই খাবারগুলো সব পাকস্থলী একলা খেয়ে বসে থাকে। এখন এই ভাবনার কারণে কি করলো, এক সময় হাত কাজ বন্ধ করে দিল, পা কাজ বন্ধ করে দিল, চোখ দেখা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে এগুলো পাকস্থলীকে তারা আর খাবার দিবে না। এখন খাবার না দেওয়া কি হয়েছে, পাকস্থলী এক সময় যখন খাবার পায় নাই, তখন এই দুর্বলতাটা কিন্তু হাত পায়ে সব জায়গায়, তখন দেখলো শরীর যায় যায় অবস্থা, মৃত প্রায় অবস্থা। তখন তারা রিয়েলাইজ করলো যে পাকস্থলীরও আসলে সে বসে বসে শুধু খায় না, সে আমাদের এই এনার্জিগুলো ছড়ায় দেয়, তো তারও একটা ইন্ডিভিজুয়াল কাজ আছে। তো অনেক সময় যেটা হয়, আমরা নিজেদের মধ্যে এই ট্রান্সপারেন্সিটা থাকে না, ওই ম্যানেজার বসে থাকে রুমে, আমরা মনে করি তার আর কাম কি, সারাদিন বসে থাকে আর অর্ডার দেয়, কিন্তু এটাও বুঝাইতে হবে যে ম্যানেজারের রোলটা কি, বা উনি একদিন না থাকলে, উনি গ্যাপ হয়ে গেলে যে পুরো জিনিসের উনি যে এই পুরো সমন্বয়টা করে, ফাইন টিউনিং করে, এটাই ওনার কাজ। যার কারণে দেখবেন যে সেরা অর্জনগুলো কারা পায়, কমান্ডাররা পায়, টিম লিডাররা পায়, কারণ এই টিম লিডার পুরো জিনিসটাকে টুগেদারনেসের মধ্যে রাখে। সেই টিমের একটা বড় কাজ হবে টুগেদারনেস, যে আমরা একত্রিতভাবে যা কিছু করব, একটা এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মতো প্রত্যেকটার সাথে ইন্টার কানেক্টেড, এই টুগেদারনেসটা বিল্ড করা টিম বিল্ডিং এর প্রথম কাজ। তারপরে কি, ই স্ট্যান্ডস ফর ইমোশনাল কানেকশন, খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটা মানুষ, বিশেষ করে আমরা যারা কর্মজীবী, যারা চাকরি করি অথবা বিজনেস করি, আমাদের কিন্তু লাইফের একটা বড় সময় কাটে আমাদের অফিসে। আপনি দিনকে যদি 2 ভাগে 24 ঘন্টাকে যদি ভাগ করেন, মোটামুটি 10 ঘন্টা সময় কিন্তু আমরা অফিসে কাটাই। বাকি 14 ঘন্টার মধ্যে রাস্তায় যানজট, ফ্যামিলিতে সময় দেই, গোসল করি, রেডি হই, খাওয়া দাওয়া করি, নামাজ পড়ি, আদার্স কাজের পরে 8 ঘন্টা আবার ঘুমাই। তাহলে ফ্যামিলিকে আসলে প্রপারলি টাইম দেওয়া হয় ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা, তো বেশিরভাগ টাইম আমরা অফিসে দেই। তাহলে এই অফিসে যারা আমরা আসি, যারা একসাথে অফিসে সময় কাটাই, এই মানুষগুলোর সাথে যদি ইমোশনাল একটা বন্ডিং না হয়, ইমোশনাল একটা কানেকশন বিল্ড না করা যায়, আলটিমেটলি কিন্তু মজা নাই, লাইফটা তখন পানসে মনে হবে। আমরা অনেক সময় একটা কনসেপ্ট বলি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তো আমি যে আমার টিম মেম্বারদের মাঝে মাঝে বলি, গত সপ্তাহে আমরা একটা মিটিংয়ে বলতেছিলাম যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, বুঝলাম সুন্দর একটা কথা, কিন্তু কোনটা ওয়ার্ক কোনটা লাইফ? তখন বলে স্যার লাইফ মানে বাসায় আমরা যেটা কাটাই। তাহলে আমি বললাম ওইটা লাইফ হলে এটা কি ওয়ার্ক শুধু? সবই তো ওয়ার্ক। বাসায় কি আমাদের কাজ করা লাগে না? প্রচুর কাজ করা লাগে বাসাতেও আমাদের। তাহলে ওইটাও ওয়ার্ক, এটাও ওয়ার্ক, পুরাটা মিলেই আমার লাইফ। আমি যদি লাইফটাকে আলাদা করে ফেলি, কাজটাকে আলাদা করে ফেলি, তখন কাজটাকে আমাদের বোঝা মনে হয়, প্রেশার মনে হয়, বিকজ কাজের সাথে আমাদের ইমোশনাল কানেকশন নাই, বিকজ আমাদের টিম মেম্বারদের সাথে ইমোশনাল কানেকশন নাই বিধায় এটাকে আমরা শুধুই কাজ মনে করি, আর ফ্যামিলির সাথে ইমোশনাল কানেকশন থাকার কারণে ওইটাকে আমরা লাইফ মনে করি। এই কারণে আসলে এই টিম মেম্বাররা যারা আছি,
তাদের সাথে একটা ইমোশনাল কানেকশন, ভালো মন্দে পাশে থাকা, একজনের মন খারাপ থাকতে পারে, একটা খুশির উৎসব হইতে পারে। এই জিনিসগুলো দিয়ে ইমোশনালি যখন কানেক্ট থাকবে টিম, তখন কিন্তু এটা একটা টিম হয়ে উঠবে এবং বেটার পারফর্ম করবে। তো এইজন্য টিম মেম্বারদের, আমি যেটা আমার টিম মেম্বার ফ্যামিলি ইস্যু, বাসায় কোনো প্রবলেম হলে এভরিথিংও আমার সাথে শেয়ার করে। বিকজ অফ যেহেতু আমি হ্যাপিনেস নিয়ে কাজ করি এবং আমি দেখেছি আমাদের এরকমও টিম মেম্বার গিয়েছে যে তাদের লাইফের খুবই এক্সট্রিম মানে সুইসাইডাল স্টেজে চলে গেছে। ফ্যামিলিতে চরম লেভেলের খারাপ অবস্থা। বাট আমার সাথে কন্টিনিউ শেয়ার করে ৩ মাস ৪ মাসে আমি কিন্তু কিউর করে একটা জায়গায় নিয়ে আসছি। এই যে নিয়ে আসার কারণে যেই টিম মেম্বারকে আমি এই কাজটা, এই সার্ভিসটা দিয়েছি, আমার অফিস আওয়ারের পর রাতে ১ ঘন্টা ১.৫ ঘন্টা প্রতিদিন টানা এগুলো করা লাগছে আমার। কিন্তু আজকে খেয়াল করে দেখেন তো, যেই টিম মেম্বারের জন্য আমি এটা করেছি সে আমার জন্য কি পরিমাণ ডেডিকেটেড থাকবে। সে মানে তার লাইফের সব উজাড় করে দিবে। সে কিন্তু এখানে চিন্তা করবে না আমি বেতন কয় টাকা পাই, কয় টাকা অর্জন হলো। বিকজ ইমোশনালি আমি তার কষ্টটাকে অনুভব করে তার পাশে এইভাবে করে সাপোর্ট দিয়েছি। সো এইভাবে একটা ইমোশনাল বন্ডিং তৈরি করাটা ইম্পর্টেন্ট টিম বিল্ডিং এর ক্ষেত্রে। অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাপ্রিসিয়েশন। এই অ্যাপ্রিসিয়েশনটা আমাদের সকল লেভেলে, নট ফর বিজনেস, চাকরি না, আমাদের লাইফের এভরি স্টেজে এটা কাজ করে। বাট সমস্যা হচ্ছে আমাদের দেশে ছোটবেলা থেকে অন্য মানুষকে এপ্রিসিয়েট করাটা আমাদের শিখায় না। এখন যখন এটা আমাদের শিখায় না, তখন এটা আমরা করে অভ্যস্ত না। দেখেন আমরা যখন একটা মানুষকে, এই যে আরিগাতো জাপানে বাচ্চাদেরকে প্রথম শেখায়, গোমেন নেসাই প্রথম শেখায়, কেন? আরিগাতো মানে হচ্ছে থ্যাঙ্কস জানানো। সো গোমেন নেসাই যখন বলতেছে তার মানে দুঃখ প্রকাশ করা। তো ওয়েলকাম করতেছে তারা কন্নিচিওয়া বলে। এগুলো কিন্তু বেবিদেরকে স্কুলের একদম প্লের বেবিদেরকে এগুলো শেখানো হয়। তার মানে তুমি কোথাও ভুল করলে গোমেন নেসাই বলবা, তুমি ক্ষমা চাবা, সরি বলবা। তুমি যখন কেউ তোমার জন্য কিছু একটা করবে, হেল্প করবে, সেটা তোমাকে একটা সাজেশন দিয়ে হোক, কোনো একটা কাজে হোক, তুমি তখন তাকে থ্যাঙ্কস জানাবা। এগুলো আমাদের বাচ্চাদের, যেহেতু এই বাচ্চাগুলো আমরা বড় হয়ে উঠেছি, আমরা এগুলো শিখে আসি নাই, বিদায় অ্যাপ্রিসিয়েশন দেওয়ার মানসিকতাটা আমাদের মধ্যে খুবই কম। বরং যেটা হয়, কেউ ভালো কিছু করলে অ্যাপ্রিসিয়েশন দূরে থাক, আমরা তাকে একটু দোষ ত্রুটি বের করে একটু টেনে যদি ধরা যায়, এটা আমাদের মধ্যে খুব ভালো কাজ করে। সো এই জায়গাটাতে আমাদের এটা টিম বিল্ডিং এর ক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই খারাপ একটা জায়গা তৈরি করে। টিম বিল্ডিং এ আমাদের অ্যাপ্রিসিয়েশন করতে হবে। একটা থ্যাঙ্কস, একটা সুন্দর করে হাসি দিয়ে অভিবাদন একটা মানুষের পুরো দিনটাকে চেঞ্জ করে দিতে পারে। আমি যেমন কিছু মাঝে মাঝে কোনো সুপার শপে বা কিছু জায়গাতে গেলে এমন এমন দু একজন মানুষ থাকে সুন্দর করে, হ্যাঁ স্যার ভালো আছেন, এমন করে জিজ্ঞেস করে, মনে হয় যে ফ্যামিলির মতো কেউ। এই যে অভিবাদনটা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন। এবং এই যে স্মাইলটা, হাসি, এই স্মাইল হচ্ছে মানে মিরর নিউরন বলা হয় এটা। এটা হচ্ছে এরকম কন্টেজিয়াস। একজন আপনার সামনে হাসলে অটোমেটিক্যালি দেখবেন আপনার মধ্যে হাসি চলে আসতেছে। তো একজন মানুষকে হাসি দিয়ে অভিবাদন জানানো, হাসি দিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করে, একটা ভালো কাজ করেছে তাকে একটু থ্যাঙ্কস, এই গ্রেট ওয়ার্ক। যেমন আমাদের যখন আমরা বিভিন্ন ইভেন্টগুলো করি, কাজ করি, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে মেসেজ করি যে না আজকে খুব ভালো পারফর্ম করেছেন, বা কোনটা ভালো হয়েছে কোনটা হয় নাই, টিমকে মেসেজ করা। দিস ইজ অ্যাপ্রিসিয়েশন। ছোট্ট এটা করার জন্য কিন্তু টাকা পয়সা লাগতেছে না, বাট এটা একটা গুড ফিল দেয় যে না আমরা একটা কষ্ট করছি, জিনিসটাকে আমাদের লিডার নোটিস করছে। সো এই প্র্যাকটিসটা শুধুমাত্র টিমের ক্ষেত্রে না, আমাদের ব্যক্তিগত জীবনও। আপনার ড্রাইভার আপনাকে এক জায়গায় নামা দিচ্ছে, থ্যাঙ্কস, এই ঠিক মতো থাকেন আমি যাচ্ছি, থ্যাঙ্কস জানান। আপনি রিক্সায় যাচ্ছেন, একজন রিক্সাওয়ালা নামায় দিচ্ছে, থ্যাঙ্কস জানান। দেখবেন রিক্সাওয়ালা একটা সুন্দর হাসি দিবে, এটা আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি করবে। সো অ্যাপ্রিসিয়েশনের অভ্যাসটা করেন। এইটা টিম বন্ডিং এর ক্ষেত্রে, একজন একটা নতুন ড্রেস পরে আসছে, এই যেমন একটু আগে নাজমুল ভাই যখন আমাকে বলল, এটা কিন্তু একটা গুড, দিস ইজ অ্যাপ্রিসিয়েশন, যে না স্যার ইউ আর লুকিং গর্জিয়াস টুডে, দিস ইজ অ্যাপ্রিসিয়েশন। তো এইটা করলে কিন্তু মানুষের, এটা বিনা পয়সা একজন মানুষের আপন হওয়ার সবচেয়ে বেস্ট মাধ্যম হচ্ছে এটা, যে ইউ আর লুকিং গ্রেট, আপনার এই জামাটা সুন্দর হয়েছে, ভাই ব্লেজারটা কোত্থেকে নিয়েছেন, চমৎকার, শুজটাতে আজকে মানাইছে ভালো, আপনার চুলের কাটিংটা কিন্তু এবার। ছোট্ট ছোট্ট জায়গা ধরে, এটা যদি আপনার অভ্যাসের ব্যাপার, আপনি যদি কন্টিনিউ করেন, দেখবেন যে মানুষের সাথে অনেক সুন্দর। এবং এটা যদি একটা কালচারালি সবার মধ্যে বিল্ড করেন টিমের মধ্যে, দেখবেন যে দারুণভাবে একটা টিম বন্ডিং। এই ছোট্ট জিনিসগুলা কিন্তু, এগুলো অনেকটা, দেখেন একটা বিল্ডিং তৈরি করতে ইট লাগে, ইটটা বড় জিনিস, আমরা চিন্তা করি ও আচ্ছা ইট ইম্পর্টেন্ট, বালি লাগে, তারপরে হচ্ছে রড লাগে, অনেক কিছু। বাট এই অ্যাপ্রিসিয়েশনটা না সিমেন্টের কাজটা করে। একটা সিমেন্ট ছাড়া আপনি বালি দিয়ে আর রড দিয়ে আর ইট দিয়ে কিন্তু বিল্ডিং বানাইতে পারবেন না। সো আমরা ইটটাকে যদি ধরেন যে টাকা পয়সা, আমরা মনে করি অনেক টাকা পয়সা দিলে হচ্ছে না। এই অ্যাপ্রিসিয়েশন, এই ছোট্ট একটা জিনিস, এটা মনে করবেন এমন আর কি, কিন্তু এই একটা জিনিস আপনি যখন কোথাও যান, নিজের ক্ষেত্রে ভেবে দেখেন,
কোন একটা রেস্টুরেন্টে যখন একজন খুব চমৎকার করে বিহেভ করে, হ্যাঁ স্যার কি লাগবে কেমনি, এই যে অ্যাপ্রিসিয়েশনের কারণে কিন্তু শুধু ওই বিহেভিয়ারটার জন্য অনেক সময় আমরা ওই জায়গায় চলে যাই, বিকজ অফ দ্য বিহেভিয়ার, যে না ওই রিসোর্টটাতে গেছি যখন চমৎকার মানে বিহেভিয়ার তাদের চমৎকার লাগছে, বিদায় বারবার যেতে ইচ্ছে করে। কিন্তু সো এই টিম মেম্বারদের মধ্যে সবার মধ্যে এই একটা কালচার তৈরি করেন যে থ্যাংক ইউ, চমৎকার করেছো তুমি আজকে, জিনিসটা ভালো লাগতেছে তোমাকে, এই তোমার এই কাজটা তো ভালো হয়েছে। ছোট্ট ছোট্ট জিনিস নোটিস করেন না। আমরা এত টেনশনে থাকি, উদ্যোক্তারা, টিম লিডাররা এত ঝামেলায় থাকি, এই ছোট ছোট আরেকজনের চেঞ্জেস, আরেকজনের ছোট্ট কিছু আমাদের নোটিস করার কথা আমাদের মনেই থাকে না। তো এটাই যে বাসায় রান্না হয়, আপনি যখন ওয়াইফের অ্যাপ্রিসিয়েশন করবেন যে না চমৎকার করছো, তো এটা কি করবে, একটা গুড ফিল দিবে। সো এই যে এই ট্রেনিং করার পর আমি ওই একটা গল্প এরকম শুনতেছিলাম যে এরকম অ্যাপ্রিসিয়েশন নিয়ে অনেক চমৎকার ট্রেনিং এক জায়গা থেকে একজন করে আসে, করে আসার পরে বলছে, ভাবছে যে ঠিক আছে আজকে তো বাসায় গিয়ে করতে হবে, ওয়াইফের অ্যাপ্রিসিয়েশন করলে যেহেতু আপন হওয়া যায়। তো বাসায় রাতের বেলা খাবার দিয়েছে, রান্না বাড়া করে খাওয়া দাওয়া, মানে রাতের ডিনার দিয়েছে আর কি, মানে খাওয়া দাওয়া করে তো সুপার, আজকে যা রান্না করছো তুমি, এটা মজা হইছে, এটা মজা হইছে, এটা আলাদা আলাদা ভাবে, মানে এমন অ্যাপ্রিসিয়েশন দিছে। আর ওদিকে ওয়াইফ তো চরম খেপতেছে খেপতেছে খেপতেছে। কিছুক্ষণ পরে মানে টেবিল একটা বাড়ি দিয়ে বলছে যে ওঠো তুমি, তোমার আর খেতে হবে না। তো তো চিন্তা করলো যে অ্যাপ্রিসিয়েশন করলাম, উল্টা বিপদ কেন হইতেছে, ঘটনা কি? আসলে যেটা হইছে, এতদিন তো প্রতিদিন তো ওয়াইফ রান্না করে, ওই দিন পাশের বাসার ভাবি রান্না করে খাবার পাঠাইছে, এজন্য এই বাসায় আর তার ওয়াইফ আজকে রান্না করে নাই। এখন ওয়াইফের কথা হচ্ছে যে আমি বছরের পর বছর রান্না করে খাওয়াইলাম, কোনোদিন আমার রান্নার এত প্রশংসা তোমার মধ্যে দেখলাম না, আর আজকে পাশের বাসার ভাবি রান্না করে পাঠাইছে, তুমি প্রতিটা খাবার মুখে নিয়ে নিয়ে প্রশংসা করতেছো। সো অ্যাপ্রিসিয়েশন আমাদের কিন্তু হুট করে গিয়ে শিখে গেছি মানে ধুম করে করলে হবে না, আমাকে বুঝে শুনে জেনুইন অ্যাপ্রিসিয়েশন, জেনুইনলি, আমরা ফেক না, ফেক কিন্তু মানুষ বুঝতে পারে, যেটা একটু পাম দেওয়ার জন্য করি অনেক সময় আমরা, বাট ওইটা না, ফেক না, আমরা জেনুইনলি জিনিসটা করব। এবং এটা ইভেন যত জেনুইন করবেন সম্পর্কগুলো তত মধুর হবে। বাহ, আমার এই ছোট্ট জিনিসটা স্যার নোটিস করলো, এই কাজটা আমি করছি, মেইলটা পাঠাইছি, ভালো লাগছে স্যারের, এটা থ্যাঙ্কস দিয়ে জানাইলো, এগুলো সবার মধ্যে দেখবেন খুব গুড ফিল দেয়। অ্যাপ্রিসিয়েশন সুপার পাওয়ারফুল, এটা নিয়ে এতক্ষণ কথা বলছি, এটা সুপার পাওয়ারফুল। এটা কন্টিনিউ প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার টিম মেম্বারদের মধ্যে বন্ডিং, ইভেন মানুষের সাথে আপনার সম্পর্কের জায়গাটা অনেক চেঞ্জ হয়ে যাবে। তারপর এম স্ট্যান্ডস ফর মিনিংফুল গোল। আমাদের টিম তখনই হবে, টিম যখন একটা গোল নিয়ে কাজ করবে। টিমের সামনে যদি কোনো গোল আপনি না দিয়ে রাখেন, তখন এটা গ্রুপ হয়ে যাবে, কারণ তখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মতো চিন্তা করবে। এভরি মান্থে টিমের সামনে একটা গোল থাকবে, এভরি 3 মান্থে একটা গোল থাকবে, পুরো বছরের জন্য একটা গোল থাকবে, যে আমরা এইটা মিনিংফুললি, যে দেখেন আমাদের কোম্পানি এই জায়গায় আছে, আমরা এইখান থেকে এই উচ্চতা এই জায়গায় যেতে চাই, আমাদের আপনার থেকে এই এফর্টটা আশা করছি, আপনার থেকে আমরা হোল টিম মিলে এই জায়গাটা অর্জন করতে চাই। সো একটা মিনিংফুল গোল, যেটা সবার জন্য রিয়েলিস্টিক, অ্যাচিভেবল, এবং সবাই যাতে মনে করে যে ইয়েস এই জিনিসটা অর্জন করলে আমরা একটা গ্রেটার সাকসেসের দিকে যাচ্ছি মিনিংফুলি। কারণ পুরো কজটা আপনাকে বলতে হবে, কেন আপনি এই গোলটা হাতে নিলেন, এই মিশনটা হাতে নিলেন, এই মিশন থেকে দেশের কি হইতেছে, ব্যবসার কি হইতেছে, এবং টিমের কি হইতেছে। মিনিংফুলি জিনিসটাকে ডিফাইন করবেন, সবাই দেখবেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। সো টিম স্ট্যান্ডস ফর, টি স্ট্যান্ডস ফর টুগেদারনেস, ই স্ট্যান্ডস ফর ইমোশনাল কানেকশন, এ স্ট্যান্ডস ফর অ্যাপ্রিসিয়েশন, এম স্ট্যান্ডস ফর মিনিংফুল গোল। এই চারটা জিনিস যদি প্রপারলি করি, তখন দেখবেন একটা টিম ফরমেশন হচ্ছে আমাদের মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, তাহলে এই যে টিম বানানোর প্রথম কাজটা কোত্থেকে শুরু হয়, ইউর মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক বাট মোস্ট নেগলেক্টেড টাস্ক ইজ হায়ারিং। এই হায়ারটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমরা মোস্ট নেগলেক্টেড। আমরা হায়ার করার সময় মনে করি ও আচ্ছা ইন্টারভিউ দিবে, মানুষের চাকরি দিব, ও আইসা আমারে সার করবে, ও ইন্টারভিউ, এ তো ওর কাজ, আমার কোনো কাজ না। বাট আজকে একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনি যখন ইন্টারভিউ নিবেন, যেই লোক ইন্টারভিউ দিতে আসবে তার চেয়ে বেশি প্রিপারেশন আপনি নিবেন। এটা ওর কাজ না, এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কাজ। আপনি তাকে মাসে মাসে বেতন দিবেন, আপনি তার দায়িত্ব নিবেন, তো আপনি কোন লোকটার দায়িত্ব নিবেন, সেই লোকটাকে দিয়ে আপনার কাজটা প্রপারলি হবে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ, ইউর মোস্ট ইম্পর্টেন্ট কাজ আপনার কোম্পানিতে। অনেক সময় মনে ও আচ্ছা হায়ারিং, আচ্ছা নিয়ে নাও একজন, দেখা যাক, এমপ্লয়ীদের দিয়ে না ইন্টারভিউ না, এই জায়গায় ইম্পর্টেন্ট কাজ আপনি তাদের নিয়ে খুব বুঝে শুনে করবেন। এবং ইটসেলফ এই যে হায়ার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দিয়ে আমরা জিনিসটাকে ডিফাইন, হায়ারিং আমরা কি কি জিনিস দেখব। প্রথমত এইচ,
A stands for H for history. তার আপনি হিস্ট্রি দেখবেন, প্রিভিয়াসলি সে কোন কোম্পানিতে ছিল, তার সুইচিং টেন্ডেন্সি আছে কিনা, 2 মাস পর পর চাকরি বদলাইছে কিনা, তার প্রিভিয়াস কোম্পানিতে তার বেস্ট অ্যাচিভমেন্ট কি, কোন অ্যাচিভমেন্টটা করছে, যেই অ্যাচিভমেন্টটা আপনি ডিপ ডাউন করবেন, অর্থাৎ তার প্রপার একটা হিস্ট্রি নেন। ওই হিস্ট্রির উপর বেস করে আপনি একটা প্রপার ডিসিশনের দিকে যেতে পারবেন। তারপরে আই স্ট্যান্ডস ফর তার যেই ইন্টেলিজেন্স, এইটা আপনার সাথে ম্যাচ করে কিনা, অ্যান্ড ইন্টারেস্ট। কারণ তার যেই বিষয়ে দক্ষতা আছে আপনার অত দক্ষতা দরকার নেই, আপনার একটু কম দরকার। তাহলে অত দক্ষ লোক নিয়ে সে হয়তো একটা টিম চালাইতে অভ্যস্ত, বাট আপনি চাচ্ছেন যে টিম না, আপনি টিম মেম্বার চাচ্ছেন, টিম লিডার না। সো এবং ইন্টেলেকচুয়াল মানে তার যে ম্যাচুরিটি, এটার পাশাপাশি তার ইন্টারেস্টটা দেখবেন। আপনি যেই রোলে তাকে নিতে যাচ্ছেন এটাতে তার আগ্রহের জায়গা কেমন, তার কি প্যাশন আছে কিনা ওই কাজটার জন্য। যেমন কিছু মানুষের প্যাশনই থাকে আমি সেলসে কাজ করব, আবার কিছু মানুষ সেলসে করতেই চায় না, জোর করে ওকে যখন আপনি সেলসে দিবেন ও কিন্তু ভালো পারফর্ম করবে না। সো কথাবার্তার মধ্যে দেখবেন যে ওই জাতীয় জিনিসে ওর ইন্টারেস্টটা কেমন। আচ্ছা, আপনার ফিউচার গোল কি, লাইফে আসলে কি করতে চান, কোন ধরনের কাজ আপনি সবচেয়ে ইন্টারেস্ট ফিল করেন, আপনার প্যাশন কি। আপনাকে যদি এখন সিলেক্ট করতে বলা হয়, আপনাকে যদি এরকম একটা ফ্রিডম দেওয়া হয় যে আপনি কি করতে চাবেন, তখন আপনার সবচেয়ে ইন্টারেস্ট কোন ধরনের কাজে, এই যে প্রশ্নগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনি তার মূল ইন্টারেস্টটা বের করে নিচ্ছেন যে ওকে দিয়ে আসলে ওই কাজটা। মানুষজনের সাথে কথা বলতে আপনার কেমন লাগে? স্যার খুব এনজয় করি, আমি খুব এক্সট্রোভার্ট মানুষ, যত কথা। তার মানে ও বুঝতেছেন মার্কেটিং এ অথবা সেলসে অথবা কমিউনিকেশনে ভালো করবে। আর ইন্ট্রোভার্ট, স্যার আমি ওগুলা না, আমার অত ভালো লাগে না, বাট আমি নিজের মতো করে শিখতে পছন্দ করি। তার মানে ওরা ব্যাক অফিসের কোনো কাজে দিলে হয়তো ভালো করবে। তারপর আর স্ট্যান্ডস ফর রেসপন্স অ্যান্ড রেজাল্ট। তার এই যে প্রশ্নগুলো ইন্টারভিউতে করছেন, এই প্রশ্ন রেসপন্স বুঝতে হবে। তার এক একটা ওয়ার্ড আপনি ফেলে দেওয়া যাবে না, ইন্টারভিউতে বলা প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এবং এখানে রিলেটেডলি মাথায় রাখবেন, অনেক সময় কিছু এক্সট্রোভার্ট পার্টিসিপেন্ট ইন্টারভিউতে সুপার পারফর্ম করে। সো ওই পারফর্ম দেখে আপনি মোটিভেট হওয়া যাবে না। অনেকে ইন্ট্রোভার্ট থাকে, আপনাকে এটাকে বুঝতে হবে। অনেক ইন্ট্রোভার্ট থাকে, তার মধ্যে কোয়ালিটি আছে, তার হিস্ট্রি সবই ভালো, পারফরমেন্স ভালো, বাট সে আপনাকে রেসপন্সটা প্রপারলি দিতে পারছে না। সো তার যে রেসপন্সটা, এটা মাপার টেন্ডেন্সিটা আপনার মধ্যে খুব প্রপারলি থাকতে হবে, যে আসলে ও যে রেসপন্স করতেছে ওইটা থেকে আসলে কি মিনিং এ যাচ্ছে। হ্যাঁ, অফিস টাইম, আমরা যদি অফিস টাইমের পরে আপনাকে 2 ঘন্টা খাটাই, রাত 12টা বাজে ফোন দিয়ে যদি একটা কাজ দেওয়া হয়, আপনার কি কেমন মনে হবে? তখন ইমিডিয়েট যে রেসপন্সটা দিবে সে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে আপনাকে খুশি হওয়ার জন্য বলবে, দেখবেন বলবে ঠিকই, কিন্তু তার মুখটা একটু ছোট হয়ে যাবে। তার মানে জিনিসটা সে প্রপারলি নেয় নাই। সে হয়তো বলবে, না স্যার, দিলে তো কোম্পানির কাজ তো করবই। আর একজন মানে এই যে বলা করবই, এই বলার স্টাইলটা, এই প্যাটার্নটা, এই রেসপন্স দেখে কিন্তু আপনি বুঝে গেলেন যে এক্সট্রা প্রেশার আসলে কে করবো। আরেকজন বললেন, হ্যাঁ স্যার সমস্যা নেই, আমি 12টা 1টা পর্যন্ত এমনি জেগে থাকি নর্মালি, কোনো ব্যাপার না আপনি। তার মানে ওর কাছে জিনিসটা ইজি। আর আরেকজন বলতে গিয়ে একটু দম ফেটে যাচ্ছে, রাত 12টায়ও ফোন দিবে, অফিস আওয়ার পর আবার 2 ঘন্টা কাজ করাবে, এই যে যখন বুক ফেটে যাচ্ছে, রেসপন্সটা প্রপারলি করতে আপনি কিন্তু বুঝে যাচ্ছেন। সো এই রেসপন্সগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড ই স্ট্যান্ডস ফর এমপ্যাথি, খুবই ইম্পর্টেন্ট। আমার একটা ঘটনা মনে আছে, কি বলে, খুবই বিখ্যাত একজন বিলিনিয়ার, সে 2 জন বন্ধুকে একবার ইন্টারভিউর জন্য একটা রেস্টুরেন্টে দেখেছে। তো ডাকার পরে যেটা হচ্ছে, 2 জনের মধ্য থেকে একজনকে বলে দিল যে তোমার চাকরি হয়েছে, আরেকজনের বলে দিল হয় নাই। সো যার হয় নাই সে চলে যাবে, বললো স্যার এভরিথিং ইজ পারফেক্ট, ওকে। তারা একসাথে ডিনার করছে, খাওয়া দাওয়া করছে, করার পরে সে বললো যে আমার চাকরিটা হলো না কেন, 2 জন তো আমরা সেম কোয়ালিফাইড, একসাথে আসলাম, আমি আরো কনফিডেন্ট ছিলাম, ওর থেকে আমার রেজাল্ট বা কিছু জায়গাতে পারফরমেন্স ভালো, আমারটা হলো না কেন? তখন তাকে বলে দেওয়া হচ্ছে যে মেইন রিজন হচ্ছে, আমরা যখন এই যে আড্ডা দিচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আপনার মনোযোগটা বেশিরভাগ আমার দিকে, বেশিরভাগ কি আমার দিকে, অন্য কোনো দিকে মনোযোগ নাই। তার মানে আপনি শুধু আমাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন। আর আপনার যে ফ্রেন্ড, সে আমাকে কনভিন্সের পাশাপাশি ওয়েটার যখন তাকে খাবার দিচ্ছিল তাকে থ্যাঙ্কস জানাচ্ছিল, খাবারটা আমাকে মানে যখন প্রপারলি ডিসিপ্লিন ছিল সে সাজানোর চেষ্টা করছিল টেবিলে, মানে আশেপাশের সব কিছুর দিকে তার মনোযোগ ছিল, এমপ্যাথেটিক ছিল, ওয়েটারকে হেল্প করার চেষ্টা করছিল খাবার যখন দিচ্ছে। তো এই হোল জিনিসটার কারণে
আমার মনোযোগটা, আমার কাছে মনে হয়েছে যে ওর ওভারঅল সেন্সটা বেটার। আরেকটা রিজন ছিল, সেটা হচ্ছে একটা খাবার দেওয়া হয়েছিল, একটা ফ্রেন্ড সে খাবারটা একটু টেস্ট করে তারপরে বললো যে একটু লবণ নিয়ে আসেন বা একটু স্পাইস নিয়ে আসেন, আর এই ফ্রেন্ডটা খাবারটা টেস্ট না করেই বলতেছিল আর একটু লবণ দেন। তো এই যে দুইটা জিনিস দিয়ে সে কিন্তু মেপে ফেলছে, এবং এই লোকটা ছিল হেনরি ফোর্ড। তো জানেন যে বিখ্যাত মানুষ সে অনেক। তো তার মানে যে এমপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট। তার মানে একটা খাবার একজন মানুষ টেস্ট না করেই যখন লবণ চাইতেছে, টেস্ট না করেই যখন স্পাইস চাইতেছে, তার মানে সামথিং রং। আর আরেকজন টেস্ট করার পর বুঝছে যে না লবণটা লাগবে। সো এই যে এমপ্যাথির জায়গাটা, খুব এমপ্যাথি মানে হচ্ছে ফিলিং হোয়াট আদার্স ফিল, অন্য মানুষ কিভাবে ফিল করে তার ফিলিংটা বোঝা। সো এই ঘটনাটা বললাম, এটা পুরো এমপ্যাথির সাথে যায় না, বাট এমপ্যাথি ব্যাপারটা যার মধ্যে গ্যাপ, যে আরেকজনের জায়গাটা বোঝে না, যে শুধু নিজেরটা বোঝে, ওই রকম মানুষগুলো কোম্পানির জন্য বিপজ্জনক। কেন? এমপ্যাথি থাকলে সুবিধা যেটা হবে, সে কাস্টমারের ফিলিংটা বুঝবে এবং তার ফিলিং অনুযায়ী সলিউশনটা দেওয়ার চেষ্টা করবে। এমপ্যাথি না থাকলে যেটা হবে যে তার কোনো একটা কলিগ কোনো কারণে 2 দিন অসুস্থ, তার কাজটা সে করার চেষ্টা করবে না। আরে ওনার কাজ উনি পড়ে থাক, অসুস্থ হয়েছে তো কি হয়েছে, আর এমন জ্বর নিয়ে আমরাও অফিস করি, আসা যায়। এমপ্যাথি থাকলে চিন্তা করবে বেচারা 2 দিন অসুস্থ আছে, সমস্যা নাই ভাই, আপনি ইয়া করেন, রেস্ট নেন 2 দিন, প্রয়োজন আরো 2 দিন রেস্ট নেন, আপনার কাজ আমি দেখতেছি, আপনি প্রেশার নেবেন না। সো এই হায়ারটা আমাদের কোম্পানির জন্য, আমাদের বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সো আমরা এই হায়ারটা করার সময় আমরা নিজেরা হায়ারিং নিয়ে পড়াশোনা করব, আমরা কিভাবে হায়ার করা যায়, কোন কোন গুণাবলী থাকলে নিব, কোনটা থাকলে নিব না, এগুলো নিয়ে হোমওয়ার্ক করবেন, স্টাডি করবেন। যে ইন্টারভিউ দিতে আসতেছে ও যত না প্রিপারেশন নিবে, তার চেয়ে বেশি প্রিপারেশন আপনি নেবেন। সিবিগুলো দেখে গবেষণা করবেন, সিবির প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে ওকে চিন্তা ভাবনা করে সিবির মানুষগুলোকে ডাকাবেন। সো হায়ারিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ। দেখেন এখানে খুবই পাওয়ারফুল একটা কথা, খুবই পাওয়ারফুল, খেয়াল করবেন। আ কোম্পানি বিকামস দ্য পিপল ইট হায়ার্স, নট দ্য প্ল্যান ইট মেক। অর্থাৎ একটা কোম্পানি আসলে যা পিপল হায়ার করে কোম্পানিটা, সেই পিপলের মতোই হয়ে ওঠে, নট দ্য প্ল্যান ইট মেক। আপনি হয়তো অনেক বড় বড় প্ল্যান করছেন, এটা করব সেটা করব, ফাটাই ফেলবো, নানান কিছু, বাট আপনি রং পিপল হায়ার করছেন। তার মানে কি দাঁড়াবে? আপনার প্ল্যান সব ওই পিপলরা ওই পিপলদের মতো বানায় ফেলবে, আলটিমেটলি তাদের মতো হয়ে যাবে কোম্পানি। সো আ কোম্পানি বিকামস দ্য পিপল ইট হায়ার্স, নট দ্য প্ল্যানস ইট মেক্স। কোন প্ল্যান মেক করলেন ম্যাটার না, প্ল্যান তো শুরুতে অনেক রকমেরই মেক করি আমরা, কিন্তু প্রপার পিপলের হাতে যদি প্ল্যানটা না পড়ে, আপনার প্ল্যান কিন্তু একদম দফা রফা করে দিবে তারা। খুবই ইম্পর্টেন্ট। সো ইউ ডোন্ট নিড আ সুপারস্টার। আপনার যে সবসময় সুপারস্টার লাগবে এরকম না, ইউ নিড এ স্টার অ্যালাইন টু ইউর গোল। আপনার যে একদম সব সুপারস্টার নিতে হবে তা না, আপনি স্টারদেরকে নেন, ওদেরকে তৈরি করে আপনি সুপারস্টারের মতো বানান। এবং এই সুপারস্টার কারা হবে? যারা আপনার গোলের সাথে অ্যালাইন, তাদেরকে আপনি, স্টার প্লেয়ারদেরকে আপনি সুপারস্টার বানান এবং আপনার গোলের সাথে, আপনার মিশন ভিশনের সাথে, আপনার ড্রিমের সাথে তাদেরকে অ্যালাইন করেন। সো ইউ নিড দ্য রাইট পিপল উইথ ইউ, নট দ্য বেস্ট পিপল। আপনি সবসময় হয়তো বেস্ট পিপল পাবেন না, বাট আপনার রাইট পিপলটা দরকার। আপনার কাজটা, আপনার পারপাসটা যে বেস্ট সলভ করতে পারছে, সেটাই আপনার জন্য রাইট পিপল। সো হায়ারিং এ আরো একটা জিনিস শেয়ার করব, খুবই পাওয়ারফুল, সেটা হলো 3 I ট্রেটস টু হায়ার এ টিম মেম্বার। নাম্বার 1, এটা হচ্ছে ওয়ারেন বাফেটের কাছ থেকে আমি এই মেথডটা শিখেছি। তো উনি যেটা শেয়ার করছিলেন যে নাম্বার 1, 3টা আই দেখবো। নাম্বার 1 ইন্টেলিজেন্স, নাম্বার 2 ইনিশিয়েটিভ, নাম্বার 3 ইন্টিগ্রিটি। ইন্টেলিজেন্স তো মাস্ট, আমি যেই কাজ করাইতে চাচ্ছি এই কাজ করার মতো স্কিল এন্ড নলেজ, এই দুইটা মিলে সেটাকে বলছি আমি ইন্টেলিজেন্স, অবশ্যই থাকতে হবে। দেন ইনিশিয়েটিভ, তার মানে তার মধ্যে নতুন কিছু করার প্রেরণা, নাকি শুধু অর্ডার বাই সাপ্লাই, আমি কাজ এইটুক দিব এইটুক কমপ্লিট করবে, নো, তার ইনিশিয়েটিভ নেওয়ার এনার্জিটা থাকতে হবে, নতুন কিছু করার প্রেরণাটা ভিতর থেকে, ইনোভেশন। দেখবেন যে নিজেই বলতেছে যে স্যার এই কাজটা করলে ভালো হয়, আমরা এরকম একটা ডেভেলপমেন্ট আনতে পারি, এই জায়গায় কিন্তু আমাদের কোম্পানির একটা চেঞ্জের দরকার। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ইন্টিগ্রিটি, খুবই পাওয়ারফুল। লাস্ট লাইনটা খেয়াল করে দেখেন, হোয়েন দ্য থার্ড ওয়ান ইজ মিসিং দ্য ফার্স্ট উইল কিল ইউর বিজনেস। আপনার ইন্টেলিজেন্স ঠিক আছে, ইনিশিয়েটিভ ঠিক আছে, এনার্জি পারফেক্ট,
তার ইন্টিগ্রিটিতে যদি গ্যাপ থাকে তাহলে ঘটনা যেটা ঘটবে সে আপনার সব ধূলিসাৎ করে দিবে। সো সে যদি ডিসঅনেস্ট হয়, তার মধ্যে যদি অনেস্টি না থাকে, তার মধ্যে ন্যায়পরায়ণতা না থাকে, ওই মানুষগুলো ইন্টেলিজেন্স হলে আপনাকে বরং বিপদে ফেলে দিবে। সো ছোট ছোট জিনিস দিয়ে তার কমিটমেন্ট ঠিক আছে কিনা, একটা টাকা ধার দিয়ে অথবা কোনো একটা কাজে পাঠিয়ে ছোট ছোট জিনিসগুলোকে দিয়ে কিন্তু আপনি ইন্টিগ্রিটিটা টেস্ট করে ফেলতে পারেন। সো ইন্টিগ্রিটিটা নাম্বার ওয়ান। কারোর মধ্যে ইন্টিগ্রিটি না থাকলে ওই লোক যত ট্যালেন্ট হোক, যত ইনিশিয়েটিভ নেওয়া, যত এনার্জেটিক হোক, ও বেশি ট্যালেন্ট হওয়া মানে আরো বেশি বিপদ। ও কোম্পানি চুরি করে, যেমন আমাদের ওই যে গ্রোথ চ্যালেঞ্জ 2-তে একজন বলছিল যে এরকম একজনকে বসাইছে, সে তার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ছিল, 34 লক্ষ টাকা সে তার চোখের সামনে থেকেই সরাইছে, সে টেরই পায় না, কারণ ওই লোকটা সুপার ইন্টেলিজেন্স ছিল। সো আমরা কেন এত টিম হায়ার এগুলো নিয়ে এত কথা বলছি? কারণ ইফ ইউ টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ, দে উইল টেক কেয়ার অফ ইউর ক্লায়েন্টস অর বিজনেস। রিচার্ড ব্রানসন বলছে, তার মানে আমরা যদি আমাদের এমপ্লয়িদের টেক কেয়ার করি, তারাই কিন্তু আমার পুরো বিজনেস টেক কেয়ার করবে। সো আমার টেক কেয়ারটা হবে এমপ্লয়ি, এমপ্লয়ি উইল টেক কেয়ার মাই বিজনেস। সো বিল্ড আ হ্যাপি অর্গানাইজেশন। শুধু এই টিম মেম্বারকে নিলে হবে না, এই টিম মেম্বার সবাইকে নিলে আমরা একটা হ্যাপিয়ার অর্গানাইজেশন বানাবো। কিভাবে বানাবো? নাম্বার ওয়ান, ডোন্ট জাস্ট টক হ্যাপি, ডু হ্যাপি। যে আমি হ্যাপিয়ার হ্যাপিয়ার মুখে মুখে বললে হবে না, ডু হ্যাপি। হ্যাপি হওয়ার মতো বিভিন্ন কার্যক্রম আপনার এই টিমের কার্যক্রমের মধ্যে, মানে আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়া, কেউ বাসা থেকে নিয়ে আসে, অফিসে ডিফারেন্ট ডিফারেন্ট আয়োজন হয়, ট্যুর করি, এই যে বিভিন্ন জিনিসগুলো কি আমাদের হ্যাপিনেসটা তৈরি করে, মজা করা। এই জিনিসগুলো কি হয় অফিসে, ইভেন আমি তো আমার প্ল্যান আছে, আমি আমার বইতেও লিখছিলাম যে এরকম লাফিং ক্লাব করা দরকার। অফিসে দেখা গেল যে মাসে একদিন সময় থাকলে 1 ঘন্টা বিভিন্ন জোকস মজা টজা করে, মানে এই হাসি কি করে মানুষের দেখবেন যে ভিতর থেকে টক্সিনগুলোকে বের করে দেয়। এবং এই যে হাসি খুবই পাওয়ারফুল, যেটা মানুষের মধ্যে এমন এমন কেমিক্যাল নির্গত করে যেগুলো মানুষকে ভালো থাকতে হেল্প করে। সো ডোন্ট জাস্ট টক। একটা হ্যাপি কালচার, সবার মধ্যে একটা হ্যাপি হ্যাপি ফুরফুরে একটা মেজাজ যদি থাকে, হ্যাপি আর একটা মাইন্ড যদি থাকে, আপনার কাজ বাস্তবায়ন করা দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে। নাম্বার টু, রেওয়ার্ড অ্যান্ড রেকগনিশন। আমাদের যারা যারা কাজ করবে, অর্জন করবে, যখনই কেউ ভালো কিছু করবে তাকে একটা রেওয়ার্ড দেন, তাকে একটা রেকগনিশন দেন, তাকে সবাইকে ডেকে এনে একটা ছোট্ট গিফট দেওয়া, যেন ও খুব ভালো করেছে, একটা পারফরমেন্স বোনাস দিয়ে দাও। এরকম রেওয়ার্ড অ্যান্ড রেকগনিশনের একটা কালচার তৈরি করেন। ছোট ছোট গিফট, বাট একটা ফুলের তোড়াই আপনি এনে দিলেন সবার সামনেও, কিন্তু একটা রেওয়ার্ড পেয়ে গেলো, একটা রেকগনিশন পাইলো যে না ইয়েস আমি বেশ ভালো করেছি, আমাকে রেওয়ার্ড দেওয়া হয়েছে। নাম্বার থ্রি, যেটা কমিউনিকেশন ইজ দ্য কি, অর্থাৎ প্রপার কমিউনিকেশন স্কিলটা প্রত্যেকটা টিম মেম্বারদের জন্য জরুরি। প্রয়োজনে কমিউনিকেশনের উপর আলাদা ট্রেনিং করান টিম মেম্বারদেরকে, কারণ টিম মেম্বাররা প্রতিনিয়ত আসলে কি করে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে। এই কমিউনিকেশনটা যদি স্মার্ট না হয়, একজন বলতেছে একটা, মিন করতেছে আরেকটা, আবার বলা কথা আরেকজন ভিন্ন বোঝার কারণে রাগ করে বসে আছে, অথবা কাজটা হচ্ছে না। সো কমিউনিকেশনে কিন্তু আমাদের প্রচুর ভেজাল তৈরি হয়, এবং এই যে সমস্ত ভেজালগুলোর পেছনে মূল কারণ, হয়তো আমি একটা মিনিং থেকে দুষ্টামি করে একটা কথা বলছি, বাট আরেকজন ওইটা থেকে মাইন্ড করে কাজ করাই বন্ধ করে দিছে। আবার আমি একজনকে এইভাবে ডিরেকশনটা দিয়েছি, সে প্রপারলি নেয় নাই। সো এইগুলাকে ট্রান্সপারেন্ট করার জন্য নিজেরা বসে একটা কমিউনিকেশন প্ল্যান তৈরি করেন, যে আমরা এই স্টাইলে প্রপার কমিউনিকেশনটা পুরো কোম্পানিতে করব। নাম্বার ফোর, ডিপোজিট অন ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। ইমোশনাল ব্যাংক কোথায় পাবো? ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ওই যে আমরা বলছিলাম ইমোশনাল একটা কানেকশন তৈরি করার কথা। সো ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে, আমরা মনে করি একটা কর্মীকে শুধুমাত্র টাকা দিলেই এনাফ না। আপনি ধরেন একজন কর্মীকে 20,000 টাকা বেতন দেন, আর তাকে 10,000 টাকা পরিমাণ ইমোশনাল ভ্যালু দেন, অর্থাৎ এইখানে সে আনন্দ পায়, এখানে ঘোরাফেরা পায়, এইখানে নিজেকে ওপেন করে শেয়ার করতে পারে, নিজের দুঃখ কষ্টকে এক্সপ্রেস করতে পারে, সবার থেকে ওই সাপোর্টটা পায়। দিস ইজ ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ তার সাথে ইমোশনাল যদি অনেক রিজন তৈরি করেন, ইমোশনাল অনেক মেমোরিজ যদি তৈরি করেন, এই প্রত্যেকটা ইমোশনাল মেমোরি কিন্তু তার ভিতরের মাইন্ডের বা তার হার্টের ইমোশনাল, প্রত্যেকটা মানুষের মাইন্ডের ভিতরে একটা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে। এবং আপনি দেখেন, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে দেখেন, আপনার পছন্দের মানুষের কথা চিন্তা করে দেখেন, কিছু মানুষের ব্যাপারে আপনার ইমোশন সুপার হাই, ও যদি আপনার কোটি টাকা ক্ষতিও করে দেয় আপনার খারাপ লাগবে না, কারণ আপনি জানেন যে ও আপনার জন্য কত কিছু লাইফে করেছে। সো প্রত্যেকটা মানুষ সম্বন্ধে আপনার ভিতরে যেমন একটা ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে,
যখন এই ব্যাংক অ্যাকাউন্টে একজন ভালো কিছু করে, ভালো কিছু জমা হয়, খারাপ কিছু করে ওইখান থেকে মাইনাস হয় টাকা। তার মানে আপনার যে টিম মেম্বার বা আপনার যে এমপ্লয়ি, তাদের ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্টে আপনি সবসময় পজিটিভ মেমোরি জমা করবেন। যত বেশি পজিটিভ মেমোরি জমা করবেন, জমা হতে হতে যেটা হবে আলটিমেটলি তার ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট ভারী হবে। এবং সে যদি এক সময় আপনার এখান থেকে ইনকাম কমও পায়, অন্য জায়গায় বেশি অফারও পায়, দেখবেন সে যাবে না। এবং আমি দেখি আমাদের এমপ্লয়ীদের সাথে এরকম হয় যে আরো ভালো বেতনের, আরো ভালো স্যালারি পেয়ে অন্য জায়গায় যায় না, কারণ সে জানে অন্য জায়গায় হয়তো স্যালারিটা বেশি পাবো, ব্যাংকের নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকা বেশি জমা হবে, কিন্তু এখানকার যে ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা তো জিরো হয়ে যাবে, বিদায় যেতে চায় না। সো ইমোশনাল মেমোরি, একসাথে নিয়ে খাওয়া, একসাথে ঘুরতে যাওয়া, গিফট করা, মানে শুধু যে ভ্যালুজ, মানে ভ্যালুয়েবল জিনিস দিবেন তা না, ভ্যালুজও দেওয়ার চেষ্টা করেন। ভালো একটা পরামর্শ দেওয়া, ভালো একটা লার্নিং, ভালো একটা কোর্সের জন্য লিঙ্ক তৈরি করা, একটা বই গিফট করা, তার লাইফের ভ্যালু অ্যাড হয় এরকম জিনিসগুলো করা। নাম্বার 5, ইন্সপায়ার হেলদি লাইফস্টাইল। এটা খুবই করা দরকার। আমি মনে করি, যেমন আমার একটা ড্রিম আছে, আমাদের যখন অফিস সেটা বড় করব, আমাদের অফিসের পাশে মধ্যেই আমরা দেখা গেল জিমের ব্যবস্থা রাখবো, আমরা গেমিং এর ব্যবস্থা রাখবো, এবং অফিসে আমার নেক্সট যেমন কোচ কাঞ্চনের যে অফিসটা প্ল্যান করছে ওইখানে আমরা শেফ রাখবো, হেলদি শেফ, নিউট্রিশনিস্ট। তাদের ইসেতে আমাদের যত টিম মেম্বার আছে এভরি আওয়ারে, মানে মানে কি কি বলে, এভরি ডাইনিং টাইমে তারা যখন খেতে যাবে তারা যাতে হেলদি ফুড পায়। সো নিউট্রিশনিস্টের অধীনে আমাদের মূলত এই হেলদি ফুড, তাতে কি হচ্ছে, একটা হেলদি লাইফস্টাইলে তারা এখানে জিম করবে, বাইরে যাওয়ার দরকার নেই, তাহলে এইখানেই কিন্তু বন্ডিং তৈরি হচ্ছে। আজকে যদি এখন বাইরে একটা জিমে যায়, তাহলে অন্য এলাকার অন্য মানুষের সাথে তার মিশতে হয়, বাট অফিসের মানুষজনের সাথে একসাথে জিম, হেলদি, সবাই মিলে একটু বডি বিল্ড করলো, সবাই মিলে একটু ভালো খাওয়া দাওয়া করলো, তাহলে আমি যদি তাদেরকে প্রপার খাবারের মিল দিতে পারি, এক্সারসাইজ এবং জিম করার ব্যবস্থা এখানে দিতে পারি, তাহলে কি একটা হেলদি লাইফস্টাইল। কারণ একটা মানুষ যখন মেন্টালি, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি হেলদি থাকে, ওই মানুষটা কিন্তু বেস্ট পারফর্ম করে সব সময়। সো আমরা একটা হেলদি লাইফস্টাইলকে ইন্সপায়ার করতে হবে, যে তারা যাতে পর্যাপ্ত ঘুমায়, 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর রেকমেন্ডেশন করে ডক্টররা। তো সেইখানে আমার টিম মেম্বারের 7 থেকে অ্যাটলিস্ট 8 ঘন্টা, অ্যাটলিস্ট ন্যূনতম যাতে 7 ঘন্টা ঘুমায়, এটার জন্য তাকে ইন্সপায়ার করা, বোঝানো, এটার উপরে বই পুস্তক পড়তে দেওয়া, তারপরে তাকে একটু হেলদি খাবার, একটু হাঁটা, একটু সকালে ওঠা, অর্থাৎ এই যে প্র্যাকটিসগুলো সে ব্যক্তিগত লাইফে করে সে হেলদি থাকতে পারছে। আর এজ এ কোম্পানি যখন আপনি ইনিশিয়েটিভগুলো তার জন্য নিচ্ছেন, সে কিন্তু গুড ফিল করতেছে। আজকে ওই যে বলছিলাম না, বেস্ট প্র্যাকটিস অর্গানাইজেশনে এঙ্গেজমেন্ট রেট 72% কেন, এই যে দেখেন, আমরা সেই কথাগুলো কিন্তু এখন বলার চেষ্টা করছি, কারণ এই জিনিসগুলো করে বিধায় এমপ্লয়িরা চিন্তা করে একটা হলিস্টিক আমি সলিউশন পাচ্ছি। এতদিন পর্যন্ত আমরা কি ভেবে আসছি যে এমপ্লয়ি মানে আমরা তাদেরকে কি দিব, শুধু টাকা দিব না, তার পুরো লাইফস্টাইলটা আপনি দিবেন, তাকে একটা প্রপার হেলদি, একটা হ্যাপিয়ার লাইফ, একটা বেটার লাইফ যখন হোলিস্টিক সলিউশন আপনার জায়গা থেকে সে পাবে, এত দূর আপনাকে কিন্তু ভাবতে হবে। আপনি এতদিন ভাবছেন যে আমি শুধু প্রোডাক্ট নিয়ে ভাববো, সার্ভিস নিয়ে ভাববো, কাস্টমারের কাছে বেচবো, ব্যবসা করব না। আজকে কিন্তু আমরা ভাবনার দুয়ারটাকে পুরো চেঞ্জ করে দিলাম। আজকে থেকে আমার এমপ্লয়ি, আমার টিম মেম্বারদের ভাববো, তাদের লাইফটা বেটার করা নিয়ে ভাববো, তারা অটোমেটিক্যালি দেখবেন আপনার ব্যবসাকে বেটার জায়গায় নিয়ে যাচ্ছে। নাম্বার 6, প্রায়োরিটাইজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এই প্রায়োরিটাইজ মানিয়ে আমি ওয়ার্ক আর লাইফ ব্যালেন্সকে আলাদা করার কথা বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে তাদের যে লাইফ মোমেন্ট, লাইফ মেমোরির জন্য যাতে আমরা স্কোপ দেই, শুধু কাজ না, ইভেন তাদেরকে এই মিনিংটা দেওয়া যে আমাদের কাজটাকে, ওয়ার্ক এবং লাইফ মিলেই আমাদের লাইফ। বাড়িতেও আমাদেরকে কাজ করতে হয়, অফিসেও আমাদেরকে কাজ করতে হয়। বাড়ির কাজটা যেমন আমরা ভালোবেসে করি বিধে একটা লাইফ মনে হয়, আমরা অফিসের কাজটাও এরকম ভালোবেসে করব, তখন এটাকেও আমার লাইফ মনে হবে। বাট আমরা এর অর্থ এই না যে সারাক্ষণ তাকে প্রেসারে রাখবো। তার একটা ছুটি দরকার, তার একটা ম্যারেজ অ্যানিভার্সারি অথবা তার বার্থডে অথবা কোনো একটা জায়গায় ট্যুরে যাওয়ার কথা, আমি ছুটি দিব না, না আমার কাজ আছে, না। এই জায়গাতে একটা মানবিক জায়গা থেকে জিনিসটাকে ডিল করা, যে না, তাকে একটা ব্রিদিং স্পেস দিলে আবার আমার যেদিন চাপ আছে সেও কিন্তু আমাকেও স্কোপটা দিবে। সো একটা ব্যালেন্সড ওয়েতে যাতে আমাদের পুরো একটা উইন উইন সিচুয়েশন, আমরা যেমন গত ক্লাসে জিনিসটা শেয়ার করছিলাম যে সে উইন করবে, কোম্পানি উইন করবে, এইভাবে একটা ব্যালেন্সডে আমরা আগাবো। নাম্বার 7, হোস্ট এঙ্গেজিং টিম বিল্ডিং ইভেন্টস। মাঝে মাঝে টিমের মেম্বারদের জন্য এঙ্গেজিং বিভিন্ন ইভেন্ট করা লাগবে। তাহলে কি হবে, আলটিমেটলি তারা দেখবেন যে মানে ট্যুরে চলে গেলেন, একসাথে সারা রাত থাকলেন, হয়তো দেখা গেল একটা হাঁস পার্টি করলেন,
তো ওই সকল জায়গায় কিন্তু অফিসিয়াল আলাপ হয় না, কিন্তু গল্প আড্ডা মজা এইগুলো দেখা গেল সারা রাত পার হয়ে যায়। দিস ইজ টিম বন্ডিং। বিভিন্ন অ্যাক্টিভিটি, হয়তো দেখা গেছে যে বেস ক্যাম্পে চলে গেলেন, ওইখানে গেমিং করলেন, অথবা এক জায়গায় গিয়ে ব্যাডমিন্টন খেললেন, অথবা এক জায়গায় গিয়ে ক্রিকেট বা ফুটবল ম্যাচের আয়োজন করলেন। সো এরকম হোস্টিং বিভিন্ন ধরনের টিম এঙ্গেজিং টাইপের ইভেন্ট করেন, বছরে হয়তো একটা করেন বা দুইটা করেন, এমন না যে প্রতি মাসে করা লাগবে। কিন্তু এইটা কি করবো, ওই একটা দিনের জন্য অপেক্ষায় করে থাকবে সবাই। অ্যান্ড নাম্বার 8, কগনিটিভ কেয়ার। কগনিটিভ কেয়ার মানে হচ্ছে, কগনিশন মানে হচ্ছে ব্রেইনের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল নিড আছে প্রত্যেকের মধ্যে। সো এই ইন্টেলেকচুয়াল নেটটা ফুলফিল করে কি দিয়ে? নলেজ, স্কিল দিয়ে। সো আপনার টিম মেম্বারদের জন্য এই কগনিটিভ কেয়ারের ব্যবস্থা রাখেন। অফিসে হয়তো কিছু বই রাখেন, অথবা মাঝে মাঝে বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করেন তার কেন্দ্রিক। তার মানে যখন তার স্কিল, তার ব্রেইনের জন্য আপনি খাবার দিচ্ছেন। পেটের খাবার তো আমরা ডেইলি খাচ্ছি নিজের প্রয়োজনে, কিন্তু ব্রেইনের খাবারটা আপনি অফিস থেকে দেওয়ার চেষ্টা করেন। আপনি এক্সপার্ট একজন ট্রেনারকে এনে পুরো টিমের জন্য একটা ট্রেনিং আয়োজন করলেন। অথবা এমন হইতে পারে যে অফিসে আপনারা এই মাসের জন্য প্ল্যান নিলেন যে এই মাসে আমরা সবাই মিলে এই দুইটা বই পড়বো, একটা লাইফ রিলেটেড, একটা হয়তো আমার কেরিয়ার রিলেটেড। এই বইটা পড়ে 15 দিনে একদিন হয়তো বইটা যখন পড়া শেষ সবাই মিলে একটা পাঠচক্র আয়োজন করলেন। সবাই এই বইটা থেকে কে কি শিখেছে একটু একটু করে শেয়ার করলো। তাতে কি হলো? দিস ইজ কগনিটিভ কেয়ার, অর্থাৎ তার ব্রেইন ভালো ভালো ফুড পাচ্ছে। তাকে হয়তো একটা ভালো চ্যানেলের লিঙ্ক দিলেন, অথবা ইউডিউমির একটা কোর্স কিনে দিলেন, বা যে কোনো একটা ভালো জায়গা থেকে কোর্স কিনে দিলেন, যেটা একটু করে দেখো তোমার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার হ্যাপিয়ার লাইফের জন্য দরকার। অর্থাৎ জিনিসটা যাতে এরকম ফিল না হয় যে এটা আপনি করাইতেছেন মানে আপনার লাভ শুধু না। শুধু আমরা যেটা করি যে কোম্পানি রিলেটেড, তুমি কাস্টমার কেয়ারের ট্রেনিং করো না, তার লাইফে ইম্প্যাক্ট ফেলে। তাকে একটা হ্যাপিনেসের, একটা ওয়েলনেসের ট্রেনিং করাই দিলেন, একটা মেন্টাল হেলথ নিয়ে ট্রেনিং করাইলেন, একটা ফ্যামিলি মেইনটেনেন্সের জন্য বা একটা মানি মাস্টারি কোর্সে জয়েন করে দিলেন। এখন ধরেন একটা মানি মাস্টারি কোর্স যখন সে করবে, তখন কি তার একটা কগনিশন কেয়ার হইলো, কিন্তু তার ব্রেইন একটা ভালো ফুড পাইলো। এখন ওই মানি মাস্টারি করে যখন সে উপকৃত হবে, আপনার নামটাই কিন্তু মাথায় আসবে, না স্যার আমার জন্য একটা ভালো কাজ করছে, দারুণ একটা কোর্স করাই দিছে। তো যে জিনিসগুলো আপনি নিজের জন্য পছন্দ করেন, নিজের জন্য করেন, সেইগুলো আপনি টিমের জন্য করার চেষ্টা করেন। অ্যান্ড নাম্বার 9, শেয়ার লাফটার। এটা তো একটু আগে বলছিলাম যে এই হাসিটা খুব, আমরা যখন বিশেষ করে বোর্ড মিটিং এ বসি বা আমাদের এই লিডারশিপের টিমরা সবাই একত্রিত, মানে সমমনা যারা, মানে এমন হয় হাসতে হাসতে 2-3 ঘন্টা মজা করতেছি, মানে একদম ক্যাজুয়ালি, যে আমি চেয়ারম্যান, এই এমডি, আরেকজন, মানে সবাই মিলে এত সুন্দর করে জোকস বলে, মজা করে, লাইফের কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করে, হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায় এরকম। এই হাসিটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা যে এত দারুণভাবে কাজ করে, ফ্রি জিনিস। এবং এই হাসি কিন্তু পৃথিবীতে দেখেনি যে মানুষের মতো এত সুন্দর করে, ইভেন অন্য প্রাণী হাসতে পারে কিনা আই ডোন্ট নো, মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই স্পেশাল গুণটা দিয়েছে যে হাসি এত পাওয়ারফুল একটা ইমোশন এবং এত দারুণ একটা জিনিস একটা বন্ডিং তৈরি করার জন্য। নাম্বার 10, মিনিংফুল কনভারসেশন। টিমের মধ্যে ঝামেলা হবে, ধাক্কাধাক্কি হবে, গ্যাঞ্জাম হবে, ফ্রিকশন হবে, কনফিউশন হবে। আমাদের কাজ কি? মিনিংফুল কনভারসেশনের মাধ্যমে জিনিসগুলোকে প্রপারলি হ্যান্ডেল করে, ডিল করে এটাকে একটা সমাধানে নিয়ে আসা। কারণ আমরা ঝগড়াটাকে বড় করে দিব না, মিনিংফুলি কনভারশন। তার লাইফের গোল কি, তার মিশন কি, এটা অর্জনের জন্য সে কোনো একটা কাজে ফেইলিওর হয়েছে, মন খারাপ, এটাকে ফেইলিওরকে কিভাবে সাকসেসে রূপান্তর করবে। অর্থাৎ তার সাথে অন্তত একটা ডিনার রাখবেন মাসে একবার, অথবা একটা রাখেন, লাঞ্চের ব্যবস্থা রাখেন। ওই লাঞ্চের মিটিংটা তার একটা স্বপ্নের মতো, যে না আমি মাসে একবার স্যারের সাথে বসে খোলামেলা আমার ভালো মন্দ সবকিছু ওপেন করে বলার সুযোগ পাই, ওই দিনটার জন্য সে যাতে অপেক্ষা করে। ওরকম একটা মিনিংফুল সেশন প্রত্যেকটা টিম মেম্বারের জন্য স্কেজুয়াল করে রাখেন মাসে একটা, অন্তত সবার জন্য না পারলে আপনার যদি 20 জন টিম মেম্বার হয়, 20 জনের জন্য হয়তো রাখেন। সো এটা খুব কাজে দেয়, দেখবেন যে অনেক কিছুর প্রবলেম ওই মিনিংফুল কনভারসেশন থেকে বের হয়ে আসে। অনেক কথা সে হয়তো কাকে বলবে, কখন বলবে, পরিবেশ হয় না, কাজের চাপে এভরিডে হয় না, এই কাজের পরিবেশ থেকে আলাদা হয়ে, এবং এইটা আমি রেগুলার করি, এবং বিলিভ মি অর নট যে আমার টিমের অনেক প্রবলেমের সলিউশন কিন্তু আমি এই মিটিংগুলো থেকে পেয়ে যাই। যে স্যার আমার এই জায়গাটা তো ব্লক হয়েছিলাম, এটা নিয়ে একটু আপনার সাথে মন খারাপ ছিল, আচ্ছা খোলামেলা কথা বলা, মানে আমার বিরুদ্ধেও সে ওই মিটিংয়ে বলতেছে। দিস ইজ মিনিংফুল কনভারসেশন। অ্যান্ড নাম্বার 11, ক্রিয়েট এ কেরিয়ার পাথ। আপনার টিম মেম্বারের গোল এন্ড ভিশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ এইখান থেকে সে কিভাবে গ্রো করতে পারে, আপনার সাথে সে লাইফ লং কোথায় যেতে পারবে, তার গাড়ি বাড়ি থেকে অর্জনগুলা
ভ্যালুয়েবল অর্জন এবং ভ্যালুস তৈরি করা, এই দুইটা জিনিসের যে অর্জনটা আপনার এইখান থেকেই হওয়া সম্ভব, এই কেরিয়ার পাথটা তাকে দেখাবেন যে স্টেপ বাই স্টেপ আমরা দেখো কোম্পানি এইভাবে গ্রো করবে, কোম্পানি এই জায়গায় গেলে তুমি ওইটার সাথে গ্রো করে কিন্তু এই জায়গায় যাবা। এই কেরিয়ার পাথটা তাকে যখন দেখাবেন, সে তখন আপনার বাইরে অন্য কিছু চিন্তা করবে না। নাম্বার 12, মেক এমপ্লয়িজ পার্ট অফ বিগ পিকচার। আমরা অনেক সময় এই ভুলটা করি। কোম্পানির অনেক বড় গোল, অনেক বড় প্ল্যান, আমি 100 কোটি টাকা বিক্রির প্ল্যান নিচ্ছি বা এটা করছি, আমরা অনেক সময় টিম মেম্বারকে এটা বলি না। কেন বলি না? যে আরে বললে তো জেনে যাবে আমরা এত কিছু করতেছি, বেতন বেশি চাবে, লাভ বেশি করছি না। আপনি বিগ পিকচারটা ক্লিয়ার করেন, তাহলে ও যখন ক্রিস্টাল ক্লিয়ার যে ওভারঅল এই পিকচার, এই যে পুরো ম্যাপ, এই জার্নির এই পয়েন্টে আমি আসি, কোম্পানি ওইখানে যেতে আমার এই ভূমিকাটা দরকার। একটা মানুষ যখন ক্লারিটি পায় তখন কিন্তু কাজের স্পিড তার বেড়ে যায় এবং তাকে ডিরেকশন দেওয়া আপনার জন্য সহজ হয় এবং সে বুঝতে পারে যে কেন তার কাজটাও গুরুত্বপূর্ণ। একটা পিওনেরও বোঝা লাগবে যে এই পিওন লোকটা কেন ইম্পর্টেন্ট। ওই যে আমরা নাসার এক্সাম্পলটা আমি প্রায় দিই, যে নাসাতে বাংলাদেশ থেকে এক সাংবাদিক গিয়ে নাসায় বসে আছে, এক রিসার্চারের ইন্টারভিউ নিবে, ওইখানে দেখে যে ওইখানে যে ঝাড়ুদার ক্লিনার, সে চমৎকার করে সবকিছু এত যত্ন করে সে ক্লিন করতেছিল যেভাবে করে একজন আর্টিস্ট সুন্দর করে আর্ট করে। তো দেখে জিনিসটা সাংবাদিকের খুব মানে মনে ধরছে, তাকে যে জিজ্ঞেস করছে যে তুমি এখানে কি করো, তখন ওই ঝাড়ুদার বলতেছে যে আমি তো নাসায় রকেট পাঠাই। সাংবাদিক শুনে কি বলে, ও দিতেছে ঝাড়ু, বলতেছে রকেট পাঠাই, তার মানে পরে বললো যে কিভাবে পাঠাও, ও জিনিসটা যখন শেয়ার করলো যে আমি এখানে সবকিছু স্যারদের টেবিল চেয়ার, এখানে মেশিনারিজ, ল্যাবের জিনিসপত্র সবকিছু অনেক যত্ন করে ক্লিন করে রাখি, আমি যদি আমার ডিউটিটা এখানে প্রপারলি পালন না করি, আমার স্যারেরা অসুস্থ হয়ে যাবে, হয়তো মেশিন দ্রুত অকেজ হয়ে যাবে, প্রপারলি কাজ করবে না। তার মানে নাসায় রকেট উৎক্ষেপণে আমার এই রোলটা খুব ইম্পর্টেন্ট একটা রোল। তার মানে দেখেন কতটুকু গভীর থেকে একজন ক্লিনারকেও তারা বুঝাইতে সক্ষম হয়েছে যে তোমার রোলটাও এই কোম্পানিতে সিগনিফিক্যান্ট, তুমি খুবই লোয়েস্ট কোনো কাজ করছো না, এই কাজটাও আমাদের এই বড় অর্জনের জন্য ইম্পর্টেন্ট। তার মানে বিগ পিকচারটা ওর কাছে ক্লিয়ার। আর আপনি যখন এই বিগার পিকচারটা ক্লিয়ারলি একজনের কাছে তুলে ধরবেন, তখন নিজেকে ওরা ছোট মনে করবে না, ও ফিল করবে যে আচ্ছা এই পুরো কাজের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি আছি। তখন ও ওর কাজটাকে সর্বোচ্চ যত্ন নিয়ে করার চেষ্টা করবে এবং তখনই কিন্তু আপনার জন্য অর্জনটা সহজ হবে। সো দিস আর দ্য এলিমেন্ট যেগুলোর মাধ্যমে আমরা একটা হ্যাপিয়ার অর্গানাইজেশন, এখানে অনেকগুলো ছোট ছোট কাজ কিন্তু, বাট এইগুলা প্রপারলি করার মাধ্যমেই কিন্তু একটা সাকসেসফুল টিম তৈরি হয়ে উঠবে। সো এই হ্যাপি অর্গানাইজেশন কেন করবেন? এই যে দেখেন আমরা জুম ব্যবহার করি, এখন জুমের যে ফাউন্ডার তার হাসি মাখা মুখ আমরা দেখতে পাচ্ছি, যার বদৌলতে আমরা এখন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমরা জুমের মাধ্যমে সারা বিশ্বের ক্লাস করতে পারি, অ্যাটেন্ড করতে পারি। সো উনি একটা পাওয়ারফুল কথা বলেছেন যে ইফ ইউর এমপ্লয়িজ আর নট হ্যাপি, নাথিং এলস অ্যাট ইউর কোম্পানি উইল গো ওয়েল। আপনার এমপ্লয়ি যদি আপনার কোম্পানিতে হ্যাপি না থাকে, নাথিং এলস অ্যাট ইউর কোম্পানি উইল গো ওয়েল, অন্য কোথাও প্রপারলি কাজ হবে না, আপনি অনেক প্যারার মধ্যে, অনেক ঝামেলার ভিতরে থাকবেন। সো বিল জর্জ খুব দারুণ করে বলেছেন কেন টিম ইম্পর্টেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট, গো অ্যালোন। ইফ ইউ ওয়ান্ট টু গো ফার, গো উইথ আ টিম, গো টুগেদার। একসাথে যেতে হবে বেশি দূর যেতে চাইলে। সো আপনি একা অনেক দূর যেতে পারবেন না, একা দ্রুত যেতে পারবেন বাট বেশি দূর না। আর বেশি দূর যেতে চাইলে, বড় স্বপ্ন থাকলে আপনাকে কিন্তু এই টিমকে হ্যান্ডেল করার, ঘাড়ে করে এই টিমকে তৈরি করার দায়িত্বটা কিন্তু আপনার নিতে হবে। অ্যান্ড হেলেন কিলার আমার খুবই পছন্দের একজন মানুষ, ওনাকে বলা হয় রোল মডেল অফ হ্যাপিনেস। যে মানুষটা কানে শুনতো না, চোখে দেখতো না, কথা বলতে পারতো না, এত কিছু না থাকার পরেও ওনাকে বলা হয় রোল মডেল অফ হ্যাপিনেস। উনি বলছেন অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ। একা আপনি ছোট্ট কিছু করতে পারবেন, একটা মুদি দোকান চালাইতে পারবেন, একা হয়তো ছোট্ট একটা শপ চালাইতে পারবেন, কিন্তু আপনি যদি বিগ ব্র্যান্ড বানাইতে চান, বিশ্বব্যাপী চান, আপনি মরার পরেও যদি চান আপনার এটা টিকে থাক, তাহলে আপনাকে অবশ্যই একটা ভালো টিম ফাউন্ডেশন দিতে হবে। টুগেদার উই ক্যান ডু সো মাচ, অনেক কিছু আমরা একসাথে হলে করতে পারি। সো এবার টিমের সাথে সাথে রিলিভেন্টলি আরেকটা জিনিস খুব চলে আসবে, কারণ এরাও আমাদের টিমের মেম্বার, সেটা হলো কো ফাউন্ডার। আমি যখন পার্টনার নিব, এটা অনেকেরই প্রশ্ন, বিধায় আমি স্লাইডটা অ্যাড করেছি যে পার্টনারের মধ্যে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস আমি আসলে অ্যাড করলে পার্টনার হিসেবে তাকে নেওয়াটা পারফেক্ট হবে। নাম্বার 1 দেখতে হবে
সে অনেস্ট কিনা। নাম্বার ওয়ান, ইন্টিগ্রিটি। অনেস্ট ইজ দ্য অনলি, অনেকে বলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, আমি বলি অনেস্ট ইজ দ্য অনলি পলিসি, একমাত্র উপায় বড় হওয়ার, শ্রেষ্ঠ হওয়ার, বিখ্যাত হওয়ার, বেস্ট কিছু করার। সো তার মধ্যে যদি ডিসঅনেস্টি থাকে, সে টাকা কামাইছে, অনেক ডিসঅনেস্টি করে কামাইছে, কারণ ওই লোকরে যখন আপনি আনাবেন আপনাকে সে ডিসঅনেস্ট বানায় ফেলবে, এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার টু, রেসপন্সিবল। এই লোকটা আপনার সাথে পার্টনার, হ্যাঁ যদি এমন হয় মানে সে শুধু টাকাই দিবে, আপনার সাথে ইয়েতে নাই, শুধু বছর শেষে লাভের ভাগিদার, অন্য কিছু না, ওইটা আলাদা ইস্যু। কিন্তু সে যদি আপনার কো ফাউন্ডার হিসেবে আপনার সাথে মানে ওয়ার্কিং ক্যাপিটালও দিচ্ছে এবং আপনার সাথে ওয়ার্কও করবে, তাহলে তার রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। দায়িত্বশীল কিনা মানুষটা, নাকি কিছু মানুষ থাকবে যেমন দায়িত্ব বলতে কিছু নাই, নিজের দায়িত্ব নেয় না, ফ্যামিলির দায়িত্ব নেয়, মানে আজেরা টাইপের মানুষ থাকে না, বাট টাকা আছে, বাপের টাকা, এই টাকা হয়তো ইনভেস্ট করবে, কিন্তু ওই ধরনের কো ফাউন্ডার ইরেসপন্সিবল হলে, দায়িত্বশীল মানুষ না হলে আপনি লং রানে একটা ভালো কিছু বিল্ড করতে পারবেন না। অ্যান্ড নাম্বার থ্রি, ভিশনারি। কারণ অনেক সময় দেখবেন আপনার কোম্পানিতে অনেক ডিসিশন নিতে হচ্ছে যেটা আজকে বোঝা যাইতেছে না, বাট আগামী দিনে এটার মার্কেট তৈরি হবে। ওরকম ডিসিশন যখন আপনি নিতে যাবেন, আপনার কো ফাউন্ডার যদি ভিশনারি না হয়, বড় কিছুর দিকে উদ্যোগী না হয়, তাহলে ওকে আমি বুঝাইতে পারবেন না। মানে একটা ব্যবসা আসলে আমরা কখন করি, আমাদের কিন্তু ফিউচারটাকে অনুভব করে, ফিউচারটাকে ইমাজিন করে কিন্তু বিজনেস করতে হয়। এখন আপনার কো ফাউন্ডার যদি ভিশনারি না হয়, আপনি বলেন আর এগুলো কি বলতেছো, পরেরটা বুঝিনা, আমার নগদ কি হয়, আজকের দিনে কি হয়, নগদ ব্যবসা। কিন্তু আপনি যদি ফিউচারের প্রস্তুতি না নেন, তাহলে আপনি তো লং রানে আসলে টিকে থাকতে পারবেন না, আজকের দিনের উপরে ডিপেন্ড করলে হবে না। সো ভিশনারি মানে আগামীকে দেখার চোখটা তার মধ্যে আছে কিনা। নাম্বার ফোর, হ্যাপি অ্যান্ড ওপেন মাইন্ডেড। একটু ক্যাজুয়াল টাইপের, মানে একটু হ্যাপি মাইন্ডের মানুষ নিবেন, একটু ফ্রেন্ডলি টাইপের, ওপেন মাইন্ডেড। তাকে এখন এমন রিজিড টাইপের মানুষ নিলেন, তাকে কোনো ফিডব্যাক দেওয়া যায় না, কোনো একটা নেগেটিভ ইনফরমেশন তাকে দেওয়া যায় না, সে রিসিভ করে না, একদম রিজিড, তাহলে এটা কিন্তু লং রানে তার সাথে আপনি ডিল করতে বিপদে পড়বেন। অ্যান্ড নাম্বার ফাইভ, অপটিমিস্টিক কিনা, তার ফিউচার নিয়ে হোপফুল কিনা সে। কারণ ব্যবসা মানে হোপের উপরেই চলবে, ড্রাইভটা হোপের উপরে। আমরা জানি না আগামী দিনে কি হবে, বাট এটার উপরে ভিত্তি করে, আগামী দিনে কি হবে না জানার উপরে ভিত্তি করে, একটা হোপের উপরে বা একটা ইমাজিনেশনের ভিত্তি করে আমরা হয়তো 10 কোটি, 100 কোটি, 500 কোটি টাকা ইনভেস্ট করি। সো অপটিমিস্টিক মাইন্ড থাকাটা ইম্পর্টেন্ট। কারণ ব্যবসা অনেক সময় ক্রাইসিস মোমেন্ট আসবে, চ্যালেঞ্জ আসবে, এই সময় যদি সে আশাবাদী না হয়, হুট করে বলবে আমার ইনভেস্ট ফেরত দাও, আমি তোমার সাথে থাকবো না। অ্যান্ড নাম্বার সিক্স, ফোকাসড। খুব ইম্পর্টেন্ট। আপনার সাথে ব্যবসা একটা করে আসছে, এসে ব্যবসা শুরু করছে, দেখে ভালো হয় না, কারণ ওই ব্রোকেন ড্রিম সিনড্রোম বলতে একটা কথা আছে, অনেকের মধ্যেই থাকে। একটা শুরু করছে একটু মোটামুটি ভালো, মন মতো হইতেছে, আচ্ছা এটা বাদ দাও, আরেকটা করি চলো, আচ্ছা এটা তো কোনো রকম চলতেছে, ওয়ান থিং, যেটা একটা জিনিসে ফোকাস সে রাখতে পারে না, তার মাল্টি ফোকাসে অভ্যস্ত। এই ই কমার্স করছি, চলো আমরা একটা দোকান দিই, চলো আমরা একটা আইটি কোম্পানি করি, চলো আমরা অমুক করি, এই জানো ওই ব্যবসাটা খুব ভালো হইতেছে, চলো। এখন এই মাল্টি ফোকাসের মানুষগুলো যেটা হবে, আপনাকে এমন যন্ত্রণা দিবে, এবং তার সে যেহেতু আপনার পার্টনার, কো ফাউন্ডার, তার কথায় আপনি নানান কিছুতে জড়াইয়া দেখা গেল কোনটা থেকে ভালো করতে পারেননি। এবং এই বাংলাদেশে প্রচুর মানুষের এই প্রবলেম, যাদের ফোকাস ঠিক নাই, আমরা ওয়ান থিংয়ে ফোকাস রাখতে পারি না, অনেক কিছু করতে চাই। অ্যান্ড নাম্বার সেভেন, অ্যাম্বিশাস বাট নট গ্রিডি। খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যাম্বিশন থাকবে আমি 100 কোটি 500 কোটির বিলিয়নিয়ার হব, দ্যাটস পারফেক্টলি ওকে। কিন্তু গ্রিডি, আরে চলো এরকম একটা গেম খেলা কোটি টাকা নিয়ে আসি মানুষের থেকে, চলো ওরকম করে থাকি। লোভী মানুষ আপনার সাথে থাকা মানে এটা আপনার ব্যবসার জন্য বিপদ, আপনার ব্যক্তির জন্য বিপদ। কেন? কারণ তার লোভ থাকা মানে একসময় কোম্পানি ভালো করলে টেক ওভার করবে, সে আপনার পুরো কোম্পানি নিজেই নিয়ে নিতে চাইবো, যে না ব্যবসা ভালো হইতে চাই, এই তুমি কি করছো, তোমারটা নিয়ে তুমি ফেরত যাও, তুমি 5 লাখ টাকা দিছিলা, চলে যাও। বা একটা গ্যাঞ্জাম লাগায় আপনার থেকে পুরো পুরো জিনিসটা সে ক্যাপচার করে একা খাওয়ার চেষ্টা করবে। এবং লোভের পাত্র কোনোদিন কিন্তু ভরে না, মনে রাখবেন। লোভী মানুষ এত ডেঞ্জারাস, আপনি মনে করবেন যে আমারটা একটু ছেড়ে দিই আমি, না, যেটুক ছেড়ে দিয়েছেন পোষাবে না, আরেকটু চাবে, আবার দিবেন আরেকটু চাবে, এক সময় পুরোটাই আপনি তাকে দিতে। এবং এই কোয়ালিটিগুলো আমরা বুঝে কো ফাউন্ডার নেই না, বিধায়ী আমাদের পার্টনারশিপে কিন্তু ঝামেলা শুরু হয়। অ্যান্ড নাম্বার 8, কমিটেড কিনা। একটা কমিটমেন্ট মানে কমিটমেন্ট, কাস্টমারকে কথা দিয়েছেন যে আমি 100 পিস প্রোডাক্ট কম দামে দিব, বাট দাম বেড়ে গেছে, এখন না, আপনি ওই কমিটমেন্টটা ঠিক রাখেন, ওই কাস্টমাররা আপনাকে মনে রাখবে, কিন্তু উনি কমিটেড না, নিজের কাজেও কমিটেড না, কাস্টমারকে কমিটমেন্টে দেওয়ার ক্ষেত্রেও কমিটেড না, তার মানে ইরেসপন্সিবল পারসন, তাকে নেওয়া যায়। নাম্বার 9, ডিফারেন্ট ডোমেন এক্সপার্ট। খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। কো ফাউন্ডার নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই ডিফারেন্ট ডোমেইন নলেজ আছে কিনা এটা একটু বেটার। যেমন ধরেন আপনি প্রোডাক্ট সোর্সিংটা ভালো বোঝেন, আপনি মার্কেটিং ভালো বোঝেন না,
তাহলে আপনার কো ফাউন্ডার মার্কেটিং বুঝলে আপনার জন্য ভালো। আবার দেখা গেল যে আপনার ৩ জন কো ফাউন্ডার, একজন মার্কেটিং ভালো বুঝেন, একজন প্রোডাক্ট ভালো বুঝেন, একজন আবার আইটিটা ভালো বোঝেন, অনলাইন ডিজিটালের পুরো মার্কেটিংটা ভালো বোঝেন। তাহলে একেকজন যদি একেকটা ডোমেইনে এক্সপার্ট থাকেন তাহলে কিন্তু আপনার কাজ বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যাচ্ছে। যেমন আমাদের যে টিম কাজ করে একেকজন একেকটা, যেমন আমাদের ডিরেক্টরদের মধ্যে সে একজন খুব স্মার্টলি ডিজাইন করতে জানে, একজন হয়তো কর্পোরেটে চমৎকার সেলস জানে, একজন পুরো জিনিসটা অপারেট করে অ্যাকাউন্টস দিয়ে অপারেশনটা খুব ভালো বোঝে। সো এই ডিফারেন্ট ডোমেইন হলে আপনার জন্য পুরো জিনিসটা অপারেট করা অনেক সহজ। এন্ড নাম্বার 10 যেটা খুবই পাওয়ারফুল, ইম্পর্টেন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রিস্ক টেকার। অর্থাৎ যখনই কোনো পার্টনার নিবেন এই কথাটা অবশ্যই বলে দিবেন, আমরা শুধু পার্টনার নেওয়ার সময় বা আমরা যখন কোনো প্রপোজাল প্রেজেন্ট করি আমরা শুধুমাত্র দেখাই লাভ লাভ আর লাভ, আমরা লসের পার্টটা কাউকে দেখাই না। তাতে যেটা হয়, ব্যবসায় লস হলে সে লস মানতে রাজি না, তার পুরো টাকা ধরে টান দেয়। আপনি অবশ্যই মুদ্রার ওই পিঠটা দেখাবেন, ব্যবসা শুরু করছি, লাভ হওয়ার সম্ভাবনা এটা 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 হু নোজ, অনেক কিছু ঠিক থাকার পরেও তো লস হইতে পারে। সো আমাদের লস হইলে কিন্তু লসটা ভাগ করে আমরা এই ভাগ, আপনি এত টাকা দিয়েছেন এতটুকু পারফর্ম করবেন, লস হইলে এতটুকু ভাগ, কিন্তু লসের ভাগিদারও আপনাকে হতে হবে, এটা বলে নিবেন। যখনই বলবেন যে লস টেকার বা রিস্ক টেকার হইলে সে বলবো আচ্ছা ওকে ব্যবসা শুরু করছি, লস তো হতেই পারে, হইলে আমরা ভাগ নিব না কেন। আর যে রিস্ক টেকার না সে বলবেন না ভাই তাহলে তো সমস্যা, তার মানে উনি রিস্ক টেকার না। সো আপনার রিস্ক টেকার, কারণ এই রিস্ক টেকার কি প্রথম শুধু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে না, এভরি মোমেন্টে এভরি হোয়ার কাজে লাগবে। কারণ আপনার ব্যবসায় বড় বড় বিনিয়োগের প্ল্যান নিবেন, বড় প্রজেক্ট হাতে নিবেন, সবসময় তো রিস্ক নিতে হবে। এখন উনি যদি রিস্কে কমফোর্ট ফিল না হয়, যেমন আমার চিন্তা আমি রিস্কে খুবই কমফোর্ট, এখন আমার সাথে যারা তাদেরকে আমি এভাবে কমফোর্ট বানাইছি, যদি না বানাই তাহলে তো আমি বিগ গেম, আমি 10 লাখ উদ্যোক্তা নিয়ে প্ল্যান করে কাজ করতেছি, বিগ প্ল্যান, এটা আমাদের কয়েক কোটি টাকার প্রজেক্ট। তো এই যে এত কোটি টাকা আমি যে ঢালবো এটার মধ্যে, তাহলে এটা তো একটা রিস্ক। এখন আমার আশেপাশের লোকজনগুলো যদি রিস্ক টেকার না হয়, বলবে স্যার এই টাকা দরকার কি, এটা দিয়ে আমরা সেফ কিছু একটা জমি কিনি অথবা একটা ফ্যাক্টরি করি অথবা ব্যাংকে রেখে দেই বা আরো সেফ কোনো বিজনেসে দেই। না, বিগ রিস্ক নেওয়ার মতো মেন্টালিটির লোক লাগবে, তাহলে আপনি বিগ বিজনেস বিল্ড করতে পারবেন। সো এই 10টা কোয়ালিটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেই জিনিসগুলো আমরা যদি প্রপারলি একটু ক্রস চেক করে নেই তাহলে আমরা মনে হয় যে একটা ভালো পার্টনার খুঁজে পাবো। এন্ড আমরা বিজনেস করতে গিয়ে টিম মেম্বারদের নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হব, এবং চ্যালেঞ্জ উইন করতে আমরা ছোট্ট একটা ফর্মুলা, যেটাকে আমি বলছি প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে প্রথমত ওই চ্যালেঞ্জটাকে ওভারকামের জন্য আপনাকে প্রপার একটা প্ল্যান হাতে নিতে হবে, যে না আমরা এই রোডম্যাপ এইখানে ব্লক হয়ে গেছি, আমাদের বের হইতে এই এই রাস্তাগুলো আছে, এই 3টা রাস্তা আমাদের খুঁজে পাচ্ছি। তাহলে এই 3টা রাস্তায় যেতে গেলে এবার আর স্ট্যান্ডস ফর রোল অ্যাসাইন, তোমার এই ভূমিকা, তোমার এই ভূমিকা, তোমার এই ভূমিকা, চলো এই রোলটা দেওয়া হলো, তুমি এই করবা, তাহলে আই হোপ আমরা একটা সময়, তাহলে এই রোলটা অ্যাসাইন করে এবার পুরো জিনিসটাকে আপনি অর্গানাইজ করে দিবেন যে এটা এইভাবে তুমি রিপোর্টিং করবা এবং আমাকে জানাবে এভরি মোমেন্টে। এরপরে মিউচুয়ালিটি, এবার যার যার রোলটা আলাদা আলাদা করে দেওয়ার পরে এবার ফুল টিমকে মিউচুয়াল করে দিবেন। কারণ ধরেন আপনি একটা গেমের সাথে চিন্তা করেন, ফুটবল টিম ধরেন, এখন ফুটবল টিমে আপনি ডিফেন্সের টিমের সাথে এক ধরনের কথা বললেন, মিডফিল্ডে এক ধরনের কথা বললেন, স্ট্রাইকিং এন্ডে এক ধরনের কথা বললেন, সবার সাথে আলাদা আলাদা রোল অ্যাসাইন মিটিং অর্গানাইজ করে দিলেন, পারফেক্ট। কিন্তু মিউচুয়ালিটিটা ইম্পর্টেন্ট, কারণ যখন পুরা টিমটা একসাথে খেলবে তখন তো বুঝতে হবে কখন পাস দিবে, কিভাবে দেখবে, কাজে আলাদা আলাদা মিটিং এর পরে অর্গানাইজ করে দেওয়ার পরে আবার সবার সাথে সমন্বয় করে দেওয়া, যে ও কিন্তু এতটা থেকে এতটা কাজ করবে, তোমাকে ও যখনই বলবে তুমি ওর কাজটা প্রায়োরিটি দিবা, আর ওরটা একটু পরে করলে হবে, আর এরকম মানে আমরা পুরো জিনিসটাকে মিউচুয়ালি একসাথে করে দেওয়া। তারপরে পার্টিসিপেশন, যে এক একজন এক একটা কাজ নিয়ে পার্টিসিপেট করবে, এবং পুরো জিনিসটা যদি টিম ওয়ার্ক হয় তাহলে দেখবেন যে চ্যালেঞ্জটা আমরা প্রপারলি ওভারকাম করতে পারছি। সো টিমে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আসবে, সো কনফ্লিক্ট রিডাকশনের জন্য ছোট্ট কয়েকটা কথা, একটা হলো নেগোসিয়েশন করা। যখনই কনফ্লিক্ট হবে, এই কনফ্লিক্ট আসবেই এভরি মোমেন্টেই কোনো না কোনো কিছু নিয়ে, আমরা অ্যাজ এ উদ্যোক্তা এই জায়গাগুলোকে পেইন মনে করলে আমাদের ভুল হবে, এগুলা কিন্তু হবেই। কয়েকটা হাড়ি পাতিল একসাথে রাখলে টুংটাং শব্দ হইতে থাকে, 2টা পাখি একসাথে রাখবেন কিচির মিচির মারামারি ঝগড়া হয়ে যায়। সেইখানে আমরা একটা টিম, এখানে ফিনান্সিয়াল ব্যবস্থা, এত কিছু এতগুলো জিনিস নিয়ে আমরা কাজ করব। সো এই জায়গায় কনফ্লিক্ট আসবে, সেটা আমরা রিজলভ করব কি, আমরা নেগোসিয়েশন করব, আমরা আরবিট্রেশন করব, আমরা কোঅপারেশন করব। তাহলে এই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে ওর চাওয়াটা কি, কোন জায়গায় কনফ্লিক্ট, কোথায় সমাধানটা চাচ্ছে। তারপর আমরা ওই যে আরবিট্রেশন মানে কি সালিশ করে বিচার আচার না, জিনিসটাকে সমন্বয় করে দেওয়া, একটা কোঅপারেশনের ব্যবস্থা করে দেওয়া।
তাহলে দেখবেন যে কনফ্লিক্ট রিডাকশন হচ্ছে। স্টেজেস অফ টিম বিল্ডিং, আমরা যখন টিম বিল্ডিং করব, টিম বিল্ডিং মূলত 5টা স্টেজে হয়। প্রথমত ফর্মিং। দ্য ফর্মিং স্টেজ অকার্স হোয়েন টিম মেম্বার্স ফার্স্ট কাম টুগেদার অ্যাজ এ টিম। ফর্মিং মানে কি? ধরেন একটা প্রজেক্ট আপনি হাতে নিলেন, যে ঠিক আছে আমরা আগামী 2 মাসের জন্য এরকম একটা প্রজেক্ট, এই প্রজেক্টে এই 5 জন টিম মেম্বার অ্যাসাইন। এই ফর্মিংটা করে দিলেন এই 5 জন। ফর্মিং এর পরে একটা স্টর্মিং শুরু হয়। স্টর্মিংটা মানে কি? ডিউরিং দ্য স্টর্মিং স্টেজ টিমস ডিসকভার টিমওয়ার্ক ইজ মোর ডিফিকাল্ট দেন দে এক্সপেক্টেড। স্টর্মিংটা মানে হলো যুদ্ধ শুরু হয়ে যায়। সে ফর ধরেন আমরা এই ব্রেভ মেম্বারদেরকে নিয়ে আমরা একটা কক্সবাজার ট্যুরে যাব। এখন এই ট্যুরে যাব, যে এই ট্যুরটা বাস্তবায়নের জন্য আমাদের কি করা লাগবে? একটা টিম মেম্বার এটা নিয়ে কাজ করবে। দিস ইজ ফর্মিং, যে আমাদের এই রোলে আপনি, এই রোলে আপনি, আমাদের 8 জনের একটা টিম মেম্বার এটা নিয়ে কাজ করবে। দিস ইজ ফর্মিং। এখন ফর্মিং করে দেওয়ার পরে এই 8 জন যখন প্রথম বসবে, তখন কিন্তু এটা এমনি না ট্যুরে আমরা বাসে যাই, আরেকজন বলল না বিমানে যাই, এইটাতে থাকি, এইটাতে না ওইটাতে থাকি, নানা রকমের মতামত আসবে, নানা রকমের ওয়ে অফ থিঙ্কিং আসবে। তার মানে কি? এটা একটা কেওয়াস তৈরি হবে। তখন স্টর্মিং মানে ঝড়ের মতো একটা ঝগড়ার মতো পরিবেশ তৈরি হবে। তারপরে এই ঝগড়াটা হতে 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 আলোচনা, এই যে তীব্র প্রতিক্রিয়া, এটা না ওইটা না এটা ঠিক না, এর করে করে কিন্তু জিনিসটা নর্মিং এ আসবে। এখন আমরা মনে করি এইসব হওয়া মানে হলো খারাপ, তার মানে টিম মেম্বারদের মধ্যে মিল নেই। এটা ভুল কথা। এই স্টর্মিংটা খুব ইম্পর্টেন্ট। ফর্মিং এর পরে স্টর্মিংটা হয়ে তারপরে জিনিসটা নর্মিং। আচ্ছা ঠিক আছে তাহলে বিমানেই যাই, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সি প্যালেসে থাকি, আচ্ছা ঠিক আছে আমরা এইভাবে যাই, আচ্ছা আমরা তাহলে 7টায় রওনা দিই, আচ্ছা আমরা এই করি। এই যে দিস ইজ নর্মিং, এগুলো করে 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 নর্মিং এ এসে জিনিসটা কি হলো? দ্য নর্মিং স্টেজ বিগিনস অ্যাজ দ্য টিম moves beyond the storming stage and begins to function as a team, ফাংশন করা শুরু করে। এই যে যখন নর্মিং এগুলো ডিজাইন, এবার কিন্তু পারফর্মিং। ওই দিন তার আগে আচ্ছা ঠিক আছে হোটেলটা বুক করছি কিনা, বিমানের টিকিট কাটা হয়েছে কিনা, গিফটগুলো রেডি হয়েছে কিনা, টি শার্ট প্রস্তুত হয়েছে কিনা, এই যে সবাই কাজটা পারফর্ম করতেছে। when a team reaches the performing stage it is functioning as a high performance team, তখন প্রপার এই যে যখন স্টর্মিং নর্মিং হয়ে গেছে, এবার কিন্তু পারফরমেন্সটা পারফেক্ট হইতেছে। এরপরে অ্যাডজর্নিং, অর্থাৎ তার মানে জিনিসটা শেষ। ব্রেকিং আপ দ্য টিম হোয়েন দ্য রিকোয়ার্ড টাস্ক ইজ কমপ্লিট, অর্থাৎ ট্যুর করে আসছি কমপ্লিট সাকসেসফুল। এবার একটা পার্টি হইতে পারে যে আমরা এই টিম মিলে এটা একটা দারুণ প্রোগ্রাম সাকসেসফুল করলাম, চলেন একটা খাওয়া দাওয়া একটা পার্টি করি, মজা টজা করে ওই মানে সাকসেসটাকে এনজয় করলাম, আমরা একটা সেলিব্রেট করলাম। দিস ইজ দ্য প্রসেস। সো এইভাবে স্টেজেস অফ টিম বিল্ডিং, বিভিন্ন প্রজেক্টের জন্য আমরা টিম বিল্ডিং করে কাজ করি। আর যখন আমরা টিম নিয়ে কাজ করব, টিম ম্যানেজমেন্টের ব্যাপারটা আসবে। এগুলো আপনারা জানেন নর্মাল, এগুলোতে আমরা বেশি সময় দিচ্ছি না। এজন্য টিম ম্যানেজ কেমনে? আমরা লিডিং করি, তাদেরকে মোটিভেটিং করি, তাদেরকে প্ল্যানিং দেই, তাদেরকে অর্গানাইজ রাখি এবং তাদেরকে কন্ট্রোল করি। আমরা লিডারশিপের লেসনে অনেকেই শিখি যে লিডার মানে টিমকে কন্ট্রোল করা যাবে না, একটা ব্যারিয়ার কিন্তু সেট করে দিতে হবে। একটা ট্রেল লাইন যে চলে, এটারও তো একটা রেল লাইন আছে, এই রেলের লাইনের বাইরে তো যাওয়া যাবে না। সো আমাদের টিম মেম্বারদের জন্য ফ্রিডম থাকবে, ইনোভেশনের ব্যবস্থা থাকবে, সবকিছু থাকবে, বাট ফাইনালি একটা কন্ট্রোলও কিন্তু থাকা লাগবে। আদারওয়াইজ পুরো জিনিসটা প্রপারলি ওয়ার্ক করবে না। এক একজন ভাবে ডিরেইলড হয়ে গেলে তখন কিন্তু আমরা গোল থেকে, ট্রেন যদি লাইন থেকে বেরোয় যায় তখন কিন্তু অ্যাক্সিডেন্ট। সো আপনি এমনভাবে লিডিং, মোটিভেটিং, প্ল্যানিং এবং অর্গানাইজ করবেন যাতে, এবং এটার মধ্যে যাতে একটা কন্ট্রোলিংও থাকে, তাহলে প্রপারলি একটা টিম ম্যানেজ হবে। টিম যখন আমরা কাজ করব বা টিম নিয়ে যখন আমরা ড্রাইভ দিব, তখন অনেকগুলো ডিসফাংশন থাকে। 5 ডিসফাংশন অফ আ টিম। ঠিক এই নামে আপনারা একটা বই পাবেন। আই হোপ এই বইটা আপনাদের খুব হেল্প করবে। 5 ডিসফাংশন অফ এ টিম, লিঞ্চিয়ানির লেখা। এই বইটাতে একদম গল্পের আকারে এই প্রত্যেকটা ডিসফাংশন ধরে ধরে একটা মানে প্রতিষ্ঠানের খুবই বাজে অবস্থা থেকে কিভাবে এই ডিসফাংশনগুলো রিজলভ করে নতুন একজন সিইও কিভাবে মিটিং করছে, কিভাবে কাজ করছে। অবশ্যই টিম বিল্ডিং নিয়ে আপনারা এই বইটা পড়বেন। এটা অলরেডি ইংরেজি ভার্সন আছে। যারা বাংলা পড়তে চান তাদের জন্য রকমারি থেকেও এই বইটার একটা বাংলা অনুবাদ করা হয়েছে, এবং ওরা আমাকে গিফট করেছিল। বইটা পড়ে দেখেছি বাংলা অনুবাদটাও ঝরঝরা। সো আপনারা এই বইটা অবশ্যই কিনে পড়বেন। সো ওই বই থেকে নেওয়া 5টা ডিসফাংশন জাস্ট ছোট্ট করে আমরা একটু ডিসকাস করব। নাম্বার 1 যেটা, অ্যাবসেন্স অফ ট্রাস্ট। একটা টিমের মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা হয় বা গোড়াপত্তন যেই জায়গাটায় করা দরকার সেটা হলো ট্রাস্ট। সো ট্রাস্টের যখন অ্যাবসেন্স থাকে তখন কিন্তু টিমের কোনো কিছু কাজ করে না।
সো ট্রাস্টের অ্যাবসেন্স থাকলে যেটা হয়, নিজেদের ওপেননেসটা হয় না, মানে খোলসা করে একজন আরেকজনকে বলে না নিজেদের স্ট্রেংথ, নিজেদের উইকনেস। সো একজনের প্রতি আরেকজনের আস্থাটা এরকম, যেমন আমি যদি এখানে নিজেকে ছেড়ে দেই, আমার টিম মেম্বার যে আমাকে ধরবে এই ভরসাটা যদি আমার না থাকে, তখন কিন্তু আমি ডিপেন্ড করব না। সো এই ট্রাস্টটা গ্রো করাটা টিমের মধ্যে একজন একজনের সাথে খুবই ইম্পর্টেন্ট। বইটার নাম হচ্ছে 5 ডিসফাংশন অফ এ টিম। এখানে ওই যে লাল কালিতে যেটা লেখা, প্যাট্রিক লিঞ্চিওয়ানির লেখা বইটা। সো অ্যাবসেন্স অফ ট্রাস্ট, এই জায়গাটা আমাদের কাজ করতে হবে যাতে খোলসা হয়ে টিমের মেম্বাররা কথা বলে। মানে টিমের মধ্যে ভিতরের যে কথাগুলো থেকে যায়, মানুষ বিশ্বাস করে না যে আমি বলবো, টিমে এটা বললে স্যারের কাছে কথাটা খারাপভাবে প্রেজেন্ট হবে, অন্যভাবে হবে। সো একজনের প্রতি একজন ভরসা বা আস্থার জায়গাটা অ্যাবসেন্স থাকলে টিমটা প্রপারলি কাজ করে না। সো আমাদের প্রথম কাজ হবে টিমের কয়েকটা মিটিং করে নতুনভাবে, নতুন ফরমেশনে, নতুন মিশন ভিশনকে রেডি করে, যে প্রত্যেকের সাথে প্রত্যেকের যাতে আস্থার, নির্ভরশীলতার জায়গাটা প্রথম তৈরি হয়। তারপর নাম্বার 2 যেটা, ফিয়ার অফ কনফ্লিক্ট। আমরা মনে করি টিম মেম্বার মানি এখানে কোনো কনফ্লিক্ট থাকবে না, এখানে মতাদর্শ থাকবে না, এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না। না, দ্বন্দ্বের ভয়টা একটা টিমকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এখানে ইটসেলফ, আমি যখন হ্যাপিনেস নিয়ে কোচিং করি, ওইখানে আমাদেরকে রিলেশনশিপের উপরে পড়ানো হয়, এবং সেখানে আমাদের পড়ানো হয়েছিল যে কনফ্লিক্টের ব্যাপারে, যে হাজব্যান্ড ওয়াইফ বা রিলেশনশিপে কনফ্লিক্টের একটা রেশিও আছে, পজিটিভ রেশিও, যেটাকে বলা হয় 5:1। তার মানে হলো আপনার 100টা ঘটনার মধ্যে 20টা জায়গাতে অন্তত ভালো ধরনের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হবে। 5:1 একটা গুড রেশিও। সো কনফ্লিক্ট মানে কি, ওই যে আমরা স্টর্মিং যে স্টেজটা দেখলাম, কনফ্লিক্ট মানে হচ্ছে সবাই ট্রাস্টের যে অ্যাবসেন্সটা নাই, সবাই সবার মতামতটা দিতে পারছে। এখন আমি এমন টিম বানাইছি, এমন স্বৈর টাইপের শাসন বানাইছি, কেউ এখানে নিজেদের মতামত, কোনো কথা বলতে ভয় পায়, কারণ আমি বললে যদি মাইন্ড করে, বললে কি মনে করবে, এই বললে কি মনে করবের কারণে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ফ্রুটফুল হয় না, ভিতরে থেকে যায় কথা। সো এই কনফ্লিক্টের জায়গাটা এজ এ লিডার, এজ এ ফাউন্ডার আপনি ভেঙে দিবেন, সবাইকে ওপেননেস টু, মানে ওপেন মাইন্ডেড ওয়েতে যাতে মানে কথা বলতে পারে, ওপেননেস টু স্পিক, এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। সো দ্বন্দ্ব মানি হলো ভালো। অনেক সময় আমরা কি করি, এই দ্বন্দ্ব নাই, উপর দিয়ে দেখা যায় খুবই ভালো, হাসি খুশি সব চলতেছে, কিন্তু ভিতরগতভাবে এই দ্বন্দ্বটা চলতে থাকে। কেন? কারণ এই যে কেউ যাতে ওপেন করছে না, কারণ একটা জিনিস যখন ওপেন হয় তখন কিন্তু আলোচনার জায়গা তৈরি হয়। সো টিমের মধ্যে যদি জিনিসটা এমন করা যায় যে কনফ্লিক্টটা রেইজ হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে মানে ভালো, কারণ কনফ্লিক্ট একদমই নাই, জিরো কনফ্লিক্ট, তার মানে বিশাল ঘাপলা আছে এখানে, যে আমাদের টিমে কোনো কনফ্লিক্ট নাই, কোনো, কার মানে যা কনফ্লিক্ট সব ভিতরে ভিতরে, কেউ ওপেন করতেছে না। আর এই ওপেন করে বলাটা আমাদের জন্য বেটার। সো এই ফিয়ার অফ কনফ্লিক্টটা ভেঙে দিবেন, সবাই যাতে নিজস্ব মতামত হোক, সেটা আপনার এগেনস্টে যাক, হোক সেটা মানে যেই ডিসিশন নিছে ওইটার এগেনস্টে যাক, বাট ওর একটা পয়েন্ট বলার কারণে হতে পারে অনেক বড় একটা ভুল থেকে কোম্পানি বের হয়ে আসছে। সো সবাই যখন ওপেনলি নিজেদের মতামত দিবে, হ্যাঁ, আমার 10 জন নিয়ে মিটিংয়ে বসি, 7 জন একদিকে 3 জন আরেক দিকে, মতামত যখন ওপেন দিবে, ডিসকাস করবে। এমন আমাদের টিমের সাথে হয়, আমাদের টিম মেম্বার আমার সাথে দ্বন্দ্ব করে, ফাইট করে। আমার যখন বিজনেস ব্লুপ্রিন্ট বইটা নেমিং করি, এটার যখন ট্যাগ লাইন, আমাদের কপিরাইটার সহ আমাদের ডিজাইন টিম নিয়ে আমরা যখন বসছি, তখন ব্যাপক দ্বন্দ্ব, মানে তর্ক বিতর্ক। এটা কিন্তু হেলদি, হেলদি কনফ্লিক্ট, কারণ সবাই ওপেনলি বলতেছে। এই করে 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 ফাইনাল তখন আমরা ডিসিশন নিলাম যে গো ফর ইট, এটা আমরা করব। তো এই পরিবেশটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট। তারপর ল্যাক অফ কমিটমেন্ট, আমাদের টিম মেম্বারদের মধ্যে কমিটমেন্টের যদি ল্যাকিং থাকে, আলটিমেটলি যেই গোলটা, যেই গন্তব্যর জন্য আমরা এত টিম ফরমেশন করতেছি, এটা কিন্তু অ্যাচিভ হবে না। সবাই যাতে কমিটেড থাকে যে ইয়েস, অ্যাজ এনি হাউ আমরা এই জায়গাতে পৌঁছাতে চাই, তাতে কারো হয়তো পরিশ্রম বেশি হবে কম হবে, বাট প্রত্যেকে কমিটেড, জি ইয়েস, একমত, আমরা এটা চাই, তো ইয়েস আমরা চাই। নাম্বার 4, অ্যাভয়েডেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। আমাদের টিমের একটা বড় জায়গা, গ্যাপের জায়গা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে না, আমাদের স্কোরিং সিস্টেম নাই, আমাদের রিপোর্টিং সিস্টেম থাকে না। তারপরে আমরা বুঝতে পারি না কে কি করতেছে, একজন কাজ করে আরেকজনের নামে কাজটা প্রচার হয় না। এই অ্যাকাউন্টেবল হওয়া, প্রত্যেকে তার কাজের মানে জবাবদিহিতা করা, এটা খুবই ইম্পর্টেন্ট। টিমের মধ্যে এই কালচারটা বিল্ড করা ইম্পর্টেন্ট। নাম্বার 5, ইন অ্যাটেনশন টু রেজাল্ট। আমরা অনেক অ্যাকশন নিচ্ছি, অনেক অ্যাক্টিভিটি করতেছি, আলটিমেটলি সকল অ্যাকশন, সকল অ্যাক্টিভিটি, কমিটমেন্ট, অ্যাবসেন্স অফ
ট্রাস্ট বলি, কনফ্লিক্ট বলি, সব কিছুকে সমন্বয় করে আসলে আমরা কোন দিকে আগাইতে চাচ্ছি, কি রেজাল্ট চাচ্ছি, সেটা হলো আলটিমেটলি একটা অর্জন রেজাল্টের জন্য। সো ইন অ্যাটেনশন টু রেজাল্টটা খারাপ। অ্যাক্টিভিটি করলে হবে না, অ্যাক্টিভিটিগুলো যাতে প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভিটিগুলো যাতে আলটিমেটলি কোম্পানির গোল অ্যাচিভের জন্য হয়, আলটিমেট রেজাল্টে ফোকাস থাকবে। কারণ আমরা এই যে এর আগের একটা ক্লাসে শেয়ার করেছিলাম যে আপনি এফার্ট কতটুকু দিলেন দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আপনি রেজাল্ট কতগুলো আনলেন। আপনি শর্ট করলেন 30টা, একটাও গোল হলো না, লাভ নাই, বাট আপনি 5টা শর্ট করছেন, 4টাই গোল হয়েছে, দ্যাটস দ্য ম্যাটার। সো ইন অ্যাটেনশন অফ রেজাল্ট মানে আমরা যাই করছি দিন শেষে কি রেজাল্ট, এটা চাই আমরা। সো একটা রেজাল্টে যখন আনবেন অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং একটা রেজাল্ট ফোকাস হবে, আলটিমেটলি দেখবেন যে আপনার অর্জনটা বেড়ে যাচ্ছে। সো এখানে রিচার্ড ব্রানসনের একটা খুবই পাওয়ারফুল কথা, আপনি টিমকে এই রেজাল্ট ওরিয়েন্টেড করতে গেলে, আপনার টিমকে এই যে ডিসফাংশন থেকে বের করে আনতে পারলে আপনার টিম কিন্তু সুপার পারফর্ম করবে। সো এটা আনার জন্য উপায় কি? ট্রেন ইউর এমপ্লয়িজ এনাফ, ট্রেন দেম সো মাচ so that anybody can pay them double salary of what you are giving them. তার মানে তাদেরকে এতটুকু ট্রেন করেন যে অন্য কোম্পানি যাতে আপনার টিম মেম্বারকে ডাবল স্যালারি দিয়ে নিতে ইচ্ছুক হয়, তাকে এইভাবে প্রস্তুত করেন। এখন এটা শোনার পর নিশ্চয়ই ভয় পাচ্ছেন যে এই ভয়টা আমাদের মধ্যে সবার মধ্যে কাজ করে, বাট আপনি যখন চিন্তা করবেন স্যার আমি তো তৈরি করলাম, আমি তার পিছনে ইনভেস্ট করলাম, টাকা পয়সা দিলাম, তাকে এমনভাবে তৈরি করলাম যে অন্য কোম্পানি আসলেই ডাবল স্যালারি দিল, সে তো চলে যাবে। এখন এটা আটকানোর উপায় কি? এরকম হলে তো বিপদ। কিন্তু এই বিপদের কথা ভেবেও আপনাকে অবশ্যই এটা তৈরি করতে হবে। এবং এই তৈরি করার পর উপায় কি? এখানে একটা পলিসি আছে। পলিসি হচ্ছে রিচার্ড ব্রানসনই সেম পলিসিটা দিয়েছে। ওনার পলিসি হচ্ছে ট্রিট দেম ওয়েল এনাফ সো দে ডোন্ট ওয়ান্ট টু লিভ। আমরা এই যে এতক্ষণ ব্যাপী যত আলোচনা করে আসলাম, দিস ইজ দ্য ওয়েল ট্রিট। এই ওয়েল ট্রিটমেন্টের মধ্য দিয়ে যখন আপনি যাবেন, তখন আপনি ট্রেন আপ করে কোয়ালিফাইড করে অন্য কোম্পানি বেশি টাকা দিলেও দেখবেন আপনার এমপ্লয়ি আপনার কাছ থেকে যাচ্ছে না। হ্যাঁ, ব্যতিক্রম কিছু হবে, কিছু হয়তো চলে যাবে। এখন সেই চলে যাবে চিন্তা করে আপনার টিমকে যদি আপনি ট্রেন আপ না করেন, যথেষ্ট স্মার্ট না করেন, আপনি তো কোনোদিন বড় বিজনেস করতে পারবেন। এবং বড় বড় পৃথিবী বিখ্যাত সব ব্র্যান্ডগুলো, সব কোম্পানিগুলো কিন্তু তাদের এমপ্লয়ীদের পেছনে একটা বড় অংশের বাজেট খরচ করে ট্রেনিংয়ের জন্য। সো তাদেরকে এমনভাবে ট্রেন আপ করেন, ওয়েল এনাফ ট্রেনিং করেন, যাতে তারা অন্য কোম্পানির জন্য ডাবল স্যালারিতে প্রস্তুত থাকে, বাট তাকে আবার এমন ট্রিটমেন্ট দেন যাতে সে আপনার কাছ থেকে ডাবল কেন ট্রিপল কোয়াড্রিপল অফার পেলেও আপনার কাছ থেকে না চলে যায়।